জীর্ণ মলিন পোশাক পরা নিলয়, যার চোখে মুখে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ, দাঁড়িয়ে আছে তার পৈতৃক বাড়ির জংধরা লোহার গেটের সামনে। একসময় এই বাড়িতে তার অবাধ আনাগোনা ছিল, কিন্তু এখন এটি তার চাচাতো ভাইদের দখলে। গেট ঠেলে ভেতরে প্রবেশ করতে উঠোনে বসে থাকা নিলয়ের চাচাতো ভাই রফিক, বয়স 28 আর শফিক বয়স 26, তাকে দেখে ভুরু কুঁচকে তাকায়। রফিক বিদ্রুপের হাসি হাসে, রফিকের কণ্ঠে ব্যঙ্গ। আরে নিলয় যে, এতদিন পর মনে পড়লো আমাদের কথা। আসলে রফিক ভাই, মায়ের শরীরটা খুব খারাপ। ডাক্তার বলেছেন জরুরি ভিত্তিতে একটা বড় অপারেশন করাতে হবে, অনেক টাকার দরকার। তাই আপনাদের কাছে একটু সাহায্য চাইতে এসেছিলাম। নিলয়ের কণ্ঠস্বর ক্ষীণ শোনায়, যেন জোর করে কথাগুলো বের করছে। শফিক খিক খিক করে হেসে ওঠে। সাহায্য? তুই আমাদের কাছে সাহায্য চাইতে এসেছিস? তোর মতন অকর্ম ছেলেকে কে সাহায্য করবে বলতো, যে নিজের মায়ের চিকিৎসা করাতে পারে না, সে আবার টাকা চায়? শফিকের কথায় পাশের বাড়ির দুই মহিলা, যারা এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে শুনছিল, তারাও হাসতে শুরু করে। নিলয়ের মুখ লাল হয়ে যায় অপমানে। সে একবার তাকায় রফিকের দিকে, একবার শফিকের দিকে। কিন্তু ভাই, মা তো আপনাদেরও আত্মীয়, একটু যদি। সে কথা শেষ করতে পারে না। রফিক কড়া গলায় বলে, চুপ কর। কিসের আত্মীয়? সেদিন তোর বাবা আমাদের সব সম্পত্তি দখল করার চেষ্টা করেছিল, সেদিন সব আত্মীয়তা শেষ হয়ে গেছে। আর তোর মায়ের জন্য কেন আমরা টাকা দেব? সে তো আমাদের জমি কেড়ে নিতে চেয়েছিল। নিলয় হতবাক হয়ে যায়। আমার বাবা এরকম কিছু করেননি, আর মা তো। শফিক উঠে দাঁড়িয়ে নিলয়ের দিকে তেড়ে আসে। আর কথা বলিস না, যা এখান থেকে। তোর মতন ভিখারি এখানে কোনো জায়গা নেই। যা, তোর মাকে নিয়ে রাস্তায় মরগা। নিলয়কে ধাক্কা দিয়ে গেটের দিকে ঠেলে দেয় শফিক। নিলয় টাল সামলাতে না পেরে প্রায় উঠোনের বাইরে চলে আসে। তার চোখ ছলছল করে ওঠে। কোনো কথা না বলে শুধু অসহায় দৃষ্টিতে একবার বাড়ির দিকে তাকায়। তারপর ধীরে ধীরে গেট থেকে বেরিয়ে আসে। গেট বন্ধ হওয়ার কর্কশ শব্দ তার কানের পর্দায় বাজতে থাকে। পেছনে রফিক ও শফিকের হাসির শব্দ শোনা যায়। মাথা নিচু করে ভাঙাচোরা রাস্তা ধরে হাঁটছে নিলয়। কাঁধে পুরনো একটি ব্যাগ। অলিগলিতে পরিচিত মুখগুলো তাকে দেখে পাশ কাটিয়ে যায়। কেউ কেউ আড়ালে ফিসফিস করে হাসে। নিলয় বুঝতে পারে তারা তাকে নিয়ে উপহাস করছে। হঠাৎ একটি চটকদার গাড়ির শব্দে তার হুঁশ ফেরে। গাড়িটি তার পাশ দিয়ে চলে যায়, কিন্তু কাছ নামিয়ে ভিতর থেকে উঁকি দেয় একটি পরিচিত মুখ। 23 বছর বয়সী মায়া, নিলয়ের প্রাক্তন প্রেমিকা। তার পরনে দামি শাড়ি, গলায় ঝলমলে গয়না। তার পাশে বসে আছে এক স্থূলকায় হাসি মুখের লোক। মায়া গাড়ি থামিয়ে নিলয়কে দেখে একটু হাসে, কিন্তু সেই হাসিতে সহানুভূতি নেই, বরং এক ধরনের বিজয়ের তৃপ্তি। আরে নিলয়, কি অবস্থা তোর? এখনো সেই পুরনো জীবন? মায়ের কণ্ঠস্বর ছিল অবজ্ঞার সুর। নিলয় মুখ তুলে তাকায়। তার চোখে মায়ের সুখী চেহারা দেখে এক তীব্র আঘাত লাগে। সে ফিসফিস করে, মায়া। শোন, আমি জানতাম তোর দ্বারা কিছু হবে না, তুই সারা জীবন এরকমই থাকবি। তাই ভালোই করেছিলাম তোর জীবন থেকে সরে এসে। দেখ, এখন আমি কত সুখে আছি। তোর মতো একটা অকর্মণ্য ছেলেকে নিয়ে আমি সারা জীবন কাটাতে পারতাম না। নিলয় নিশ্চুপ দাঁড়িয়ে থাকে, যেন তার শরীরে বিদ্যুৎ খেলে গেছে। তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। মায়ার সঙ্গী লোকটা হাসে। কে এটা জান? রাস্তার ভিখারি নাকি? হ্যাঁ, ভিখারি তো ধরতে পারো। মায়া হেসে ওঠে। আহা, অত কথা বলে কি লাভ? চলো মায়া, আমার আর সময় নেই। সে জানালার কাঁচ তুলে দেয় এবং গাড়ি দ্রুত গতিতে চলে যায়। নিলয় রাস্তার মাঝখানে একা দাঁড়িয়ে থাকে। তার চারপাশে মানুষের উপহাস আর প্রাক্তন প্রেমিকার তীক্ষ্ণ কথাগুলো যেন কাঁটার মতো দিচ্ছে। তার চোখে জল ভরে আসে, কিন্তু সে তা ঝরতে দেয় না। সে নিজেকে বোঝানোর চেষ্টা করে যে আমার জীবনে যা ঘটেছে সবকিছুর জন্য আমি নিজেই দায়ী। তাই এত চিন্তা করে লাভ নাই নিলয়, কন্ট্রোল কর। হতাশা তাকে গ্রাস করে। পৃথিবীটা যেন তার কাছে অন্ধকার মনে হয়। পরের দিন নীলা একটি ভাঙা চায়ের দোকানে গিয়ে বসে আছে। সামনে এক কাপ ধোঁয়া ওঠা চা। তার চোখে শূন্য দৃষ্টি। হঠাৎ তার পাশে এসে দাঁড়ায় তানিয়ার। বয়স 22 হবে হয়তো। তানিয়া যেমন দেখতে সুন্দরী, তেমনি তার মনটা সহানুভূতিশীল। তানিয়া সুন্দর একটি সালোয়ার কামিজ পরে আছে, চুলগুলো পিছনে, সামনের দিকে কয়েকটা চুল, যেগুলো তার মুখে হালকা বাতাসে বারবার বাড়ি দিচ্ছে। কপালে ছোট একটি নীল টিপ,
চোখগুলো একটু বড় বড়, ঠোঁট দুটো গোলাপি, হালকা লিপস্টিক, সব মিলিয়ে তানিয়াকে অসাধারণ লাগছে। নিলয়, তুমি এখানে? তানিয়ার কণ্ঠস্বর উদ্বেগে ভরা। নিলয় চমকে ওঠে। তানিয়া, তুমি কিছু বলবে? তার গলায় এক ধরনের ক্লান্তি। তানিয়া ইতস্তত করে। আমি সব শুনেছি নিলয়। তোমার মায়ের শরীর খারাপ, আর তোমার চাচাতো ভাইরা, এটা ঠিক হয়নি। সে ধীরে ধীরে একটি খাম নিলয়ের দিকে এগিয়ে দেয়। এটা নাও, এটা তোমার মায়ের চিকিৎসার জন্য। বেশি জোগাড় করতে পারিনি, জানোই তো মেয়ে মানুষ। নিলয় খামের দিকে তাকায়, তারপর তানিয়ার দিকে। তার চোখে এক ঝলক বিস্ময়, তারপর আত্মসম্মান বোধের দৃঢ়তা। এটা কি বলছো তানিয়া? আমি তোমার কাছ থেকে টাকা নিতে পারি না। সে হাত সরিয়ে নেয়। তানিয়া তার হাত নিলয়ের দিকে বাড়িয়ে রাখে। নিলয় প্লিজ, এটা আমার পক্ষ থেকে নয়, এটা তোমার মায়ের জন্য। তোমার মায়ের চিকিৎসাটা জরুরি, তাই না? এখন আত্মসম্মান বোধ দেখানোর সময় নয়। তানিয়ার চোখ ছলছল করে ওঠে। নিলয় গভীরভাবে শ্বাস নেয়। আমি জানি তানিয়া, কিন্তু আমি আমার মায়ের চিকিৎসার জন্য অন্যের কাছে হাত পাততে চাই না। তানিয়া নরম গলায় বোঝানোর চেষ্টা করে। কিন্তু নিলয়, এখন পরিস্থিতি অন্যরকম। তোমার মা তোমার কাছে সবচেয়ে জরুরি। যদি কিছু হয়ে যায়? তানিয়ার কথা শেষ হয় না, তার গলার স্বর থেমে যায়। নিলয় দৃঢ় কণ্ঠে বলে, যদি আমার মা মারাও যান, তবু আমি ভিক্ষা করে তার চিকিৎসা করাবো না। আমি নিজের যোগ্যতায় কিছু করব, তারপর তাকে বাঁচাবো। যদি নাই পারি, তবে এটাই আমার নিয়তি। তার চোখে এক নতুন জেদ দেখা যায়। তানিয়া হতাশ হয়, কিন্তু নিলয়ের দৃঢ়তা দেখে তার প্রতি এক নতুন সম্মান তৈরি হয়। সে খামটি আবার ব্যাগে রেখে দেয়। ঠিক আছে নিলয়, আমি তোমাকে জোর করব না, কিন্তু প্লিজ নিজের খেয়াল রেখো। নিলয় মাথা নাড়ে। তুমি আমার একমাত্র বন্ধু তানিয়া, তোমার মতো আর কেউ নেই। দুদিন পর নিলয় তার ছোট ঘরে বসে আছে, যেখানে শুধু একটি ভাঙা খাট আর কিছু পুরনো জিনিসপত্র। তার মা শুয়ে আছেন। তার কষ্ট দেখে নিলয়ের বুক ফেটে যাচ্ছে। সে মায়ের কপালে হাত বুলিয়ে দেয়। তার চোখ ভিজে আসে। নিলয় মনে মনে বলে, মা, তুমি সুস্থ হয়ে উঠবে। আমি তোমাকে সুস্থ করে তুলব। আমার জীবনটা এর জন্যই। আমি থাকতে তোমার কিছু হতে দেব না। নিলয় একবার মায়ের দিকে তাকায়। ভাঙা খাটে নিলয়ের মা, বয়স 55, দুর্বল শরীরে শুয়ে আছেন। তার মুখ ফ্যাকাশে, চোখের নিচে কালি। ঘরের একমাত্র জানালা দিয়ে সামান্য আলো এসে পড়ছে, যা ঘরের দৈন্যদশা আরো প্রকট করে তুলছে। নিলয় তার মায়ের হাত ধরে। তার চোখে জল, কিন্তু মুখে এক দৃঢ় সংকল্পের ছাপ। নিলয় মায়ের কপালে হাত বুলিয়ে দেয়। মা, আমি আসছি। তার কণ্ঠস্বর আবেগে ভারী। মা ক্ষীণ কণ্ঠে জবাব দেন, তার চোখ বন্ধ। যাবি বাবা, সাবধানে যাস। আমার জন্য চিন্তা করিস না। তার গলা সামান্য কেঁপে ওঠে। নিলয় মায়ের হাতটা নিজের গালে চেপে ধরে। আমি চিন্তা করব না মানে? তুমি আমার সব মা, তোমাকে সুস্থ করে তুলবই। ডাক্তার বলেছে অপারেশনটা যত তাড়াতাড়ি হয় তত ভালো। আমি টাকা নিয়ে ফিরবো মা, তুমি শুধু সুস্থ থেকো। টাকার জন্য এত দূর যাবি বাবা? পারবি তো একা একা? আমার কেমন যেন ভয় লাগছে। ভয় পেও না মা, আমি যখন কিছু করার সিদ্ধান্ত নিই তখন করেই ছাড়ি। তুমি শুধু আমার জন্য দোয়া করো। সে মায়ের হাতটা আবার কপালে ছোঁয়। আমি যাচ্ছি মা, ফিরে আসবো খুব তাড়াতাড়ি। ঠিক তখনই তানিয়া ধীরে ধীরে ঘরে প্রবেশ করে। তার চোখে গভীর উদ্বেগ আর মুখে বিষাদের ছায়া। সে নিলয় ও তার মায়ের দিকে তাকায়। নিলয়, শুনলাম তুমি বিদেশে চলে যাচ্ছ। তানিয়ার কণ্ঠস্বর কাঁপা কাঁপা শোনায়, যেন সে কোনো দুঃস্বপ্ন দেখছে। নিলয় এবার মায়ের হাত ছেড়ে তানিয়ার হাত ধরে। আর কোনো উপায় নেই তানিয়া, এখানে থাকলে আমি মায়ের জন্য কিছুই করতে পারবো না। আমি রোজ নিজের অক্ষমতাকে দেখছি, আর সহ্য হচ্ছে না। আমাকে যেতেই হবে। তার চোখে দৃঢ় সংকল্পের সাথে মিশে আছে এক গভীর বেদনা। তানিয়া নিলয়ের হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে। কিন্তু একা একা কিভাবে যাবে? কোথায় যাবে? কার কাছে থাকবে? বিদেশে সবকিছু তো নতুন, সব অচেনা। তুমি মানিয়ে নিতে পারবে তো? কেউ যদি তোমাকে ঠকায় তখন? তার প্রতিটি প্রশ্নে যেন ভালোবাসা আর যত্নের সুর। নিলয় তানিয়ার হাতটা আরো শক্ত করে ধরে। জানি না তানিয়া, সত্যি জানি না। আমি শুনেছি লন্ডনে অনেক কাজের সুযোগ আছে,
তাই ওখানেই যাচ্ছি। কিন্তু একটা রাস্তা খুঁজে বের করতেই হবে। এই মাটির সাথে আমার সব সম্পর্ক ছিন্ন করে যাচ্ছি, কিন্তু একটা স্বপ্ন নিয়ে যাচ্ছি। স্বপ্নটা হলো একদিন এই দেশেই মাথা উঁচু করে ফিরব, যখন আমার একটা মূল্য হবে, যখন কেউ আমাকে অসম্মান করার সাহস করবে না, যখন আমার মায়ের মুখে হাসি ফোটাতে পারবো, তখনই আমি ফিরব। তার কথায় প্রতিজ্ঞা আর আবেগের ঢেউ খেলে যায়। তানিয়া তার হাতটা আরো শক্ত করে ধরে। তার চোখে জল ভরে আসে, কিন্তু সে এক টুকরো হাসির রেখা ফোটানোর চেষ্টা করে। আমি জানি তুমি পারবে নিলয়। আমি সবসময় তোমার উপর ভরসা রেখেছি, এখনও রাখছি। তোমার চেষ্টা আর মনের জোরটা অন্য কারোর নেই। তুমি সফল হবেই। আর যদি কোনোদিন খুব কষ্ট হয়, তুমি যদি হাল ছেড়ে দিতে চাও, শুধু আমার কথা ভেবো তোমার জন্য একজন অপেক্ষা করছে। নিলয় মুগ্ধ দৃষ্টিতে তানিয়ার দিকে তাকায়। তার চোখে এক অব্যক্ত কৃতজ্ঞতা আর ভালোবাসা উঁকি দেয়। তুমি একমাত্র তানিয়া, যে আমাকে বিশ্বাস করো। যখন সবাই আমাকে বাতিল করে দিয়েছে, দূরে ঠেলে দিয়েছে, তখন শুধু তুমিই আমার পাশে ছিলে। তোমার এই বিশ্বাসই আমার চলার পথের সবচেয়ে বড় সম্বল হবে। তুমি আমার জন্য যে আলো জ্বালিয়ে রেখেছো, সেটাই আমাকে পথ দেখাবে। তানিয়া চোখের জল মুছে নিলয়ের দিকে তাকিয়ে থাকে। আমি তোমার জন্য অপেক্ষা করব নিলয়, যতই সময় লাগুক, যত বছরই লাগুক, আমি তোমার জন্য অপেক্ষা করব। এই মাটির মতোই তোমার জন্য আমার মন খোলা থাকবে। আমার মনে কোনো দিন তোমাকে নিয়ে কোনো সন্দেহ আসবে না। তার গলায় এক গভীর ভালোবাসা প্রকাশ পায়। নিলয় তানিয়ার হাতটা ছেড়ে দেয়, কিন্তু তার হাতের উষ্ণতা নিলয়ের মনে লেগে থাকে। সে এক দীর্ঘশ্বাস ফেলে। আমারও একটা কথা আছে তানিয়া, আমি শুধু তোমার কাছে ফিরব যখন সফল হয়ে ফিরব, তখন প্রথম তোমার কাছেই আসব। এই প্রতিজ্ঞা আমি নিজের সাথে করলাম। তুমি শুধু আমার জন্য অপেক্ষা করো তানিয়া। নিলয় তানিয়ার হাতটা ছেড়ে দেয়, কিন্তু তার হাতের উষ্ণতা নিলয়ের মনে লেগে থাকে। সে এক দীর্ঘশ্বাস ফেলে। তার চোখগুলো ছলছল করে ওঠে, কিন্তু সে নিজেকে সামলে নেয়। নিলয় শেষবারের মতো মায়ের দিকে তাকায়। তার কপালে আলতো করে চুমু খায়। মায়ের পাশে শুয়ে থাকা একজন বয়স্ক প্রতিবেশিনী, যিনি নিলয়ের অনুপস্থিতিতে মায়ের দেখাশোনা করবেন। নিলয়ের দিকে তাকিয়ে মাথা নাড়েন। নিলয় দীর্ঘশ্বাস ফেলে, তারপর তানিয়ার দিকে শেষবারের মতো তাকিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। তানিয়া দরজার কাছে দাঁড়িয়ে তার চলে যাওয়া দেখতে থাকে, যতক্ষণ না সে দৃষ্টির আড়াল হয়। তার চোখ দিয়ে তখনও নীরবে জল গড়িয়ে পড়ছে, কিন্তু তার মুখে ছিল এক দৃঢ় প্রত্যয়। সে বিশ্বাস করে। আমার বিশ্বাস নিলয় একদিন ফিরবেই, আর আমাদের ভালোবাসাও টিকে থাকবে ততদিন, যতদিন আমরা বেঁচে থাকবো। তাদের দুজনের চোখে মুখে এক গভীর প্রতিজ্ঞা, যা দূরত্বের সব বাধাকে অতিক্রম করে তাদের এক করবে। এখন এটাই দেখার বিষয়, সত্যি কি তারা একজন আরেকজনের অপেক্ষায় থাকবে। লন্ডনের রাতের আকাশ মেঘে ঢাকা, চারিদিকে উঁচু উঁচু দালান, নিয়ন আলো ঝলমল করছে। বিগ বেনের ঘড়িতে রাত 12টা বাজে। নিলয় ক্লান্ত পায়ে হিথ্রো বিমানবন্দর থেকে বেরিয়ে আসে। তার কাঁধে পুরনো ব্যাগ, পরনে সেই জীর্ণ পোশাক। এইমাত্র একটি ট্যাক্সি তাকে নির্জন এক রাস্তা নামিয়ে দিয়ে গেছে। তার হাতে একটি ঠিকানা লেখা কাগজ, যা একজন এজেন্টের দেওয়া। সে আশেপাশে তাকায়, কিন্তু আশেপাশে কোনো বাড়ি বা পরিচিত চিহ্ন নেই। নিলয় তার ব্যাগ থেকে ভাঙা ফোনটা বের করে, এজেন্টের নাম্বারটা ডায়াল করে। কয়েকবার রিং হওয়ার পর একজন ঘুমন্ত কণ্ঠে ফোন ধরে বলে, হ্যালো, কে বলছেন? এজেন্টের কণ্ঠে বিরক্তি। নিলয় দ্রুত বলে, স্যার, আমি নিলয়। আপনি আমাকে এই ঠিকানায় আসতে বলেছিলেন। আমি লন্ডনে পৌঁছে গেছি, কিন্তু এখানে তো। ওহ, নিলয়, হ্যাঁ হ্যাঁ, দেখুন এখন অনেক রাত, আপনি কাল সকালে আসুন, আমি এই মুহূর্তে খুব ব্যস্ত। কিন্তু স্যার, আমি এখন কোথায় যাব? আশেপাশে তো কিছুই নেই। আপনি বলেছিলেন আমার থাকার ব্যবস্থা করা আছে। এত প্রশ্ন কেন করছেন? আপনি ব্যবস্থা করে নিন, একটা ট্যাক্সি নিয়ে হোটেলে চলে যান, কাল সকালে অফিসে আসুন। এজেন্ট ফোনের ওপাশ থেকে বিরক্ত হয়ে জবাব দেয়, এখন আমি রাখি। এজেন্ট ফোন কেটে দেয়। নিলয় হতভম্ব হয়ে ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে পকেটে হাত দেয়। তার কাছে যা কিছু পাউন্ড ছিল, তার সবটাই এজেন্টের ফি আর বিমানের টিকিটে খরচ হয়ে গেছে। এখন হাতে মাত্র কয়েকটা খুচরো কয়েন। প্রতারণা।
আমার সাথে প্রতারণা করা হলো, সব টাকা নিয়ে গেল। এখন আমি কি করব? কোথায় যাব? ঠান্ডা হাওয়া তাকে কাঁপিয়ে তোলে। সে চারিদিকে তাকায়, একটি পার্কের বেঞ্চ তার চোখে পড়ে। সে পার্কের দিকে এগিয়ে যায়, একটি বেঞ্চে ব্যাগটা নামিয়ে বসে পড়ে। তার বুক দুরু দুরু করছে। তার পকেট থেকে সেই ছোট ভাঁজ করা চিরকুট বের করে, যা তানিয়ার হাতে লেখা একটি ছোট চিঠি আর তার একটি ছোট ছবি। ছবিতে তানিয়ার মিষ্টি হাসি আর চিঠিতে লেখা, নিলয়, তোমার অপেক্ষায় থাকবো, বিশ্বাস রেখো আমার উপর। নিলয় চিরকুটটা বুকে চেপে ধরে। তানিয়া, তুমি আমার একমাত্র ভরসা। তুমি জানো না আমি এখন কোথায় আছি, জানি না কি হবে। তার চোখ ভিজে আসে। সে আশেপাশের দিকে তাকায়। এ কেমন দেশ? কেউ নেই এখানে, একটা মানুষ না। এজেন্টটা বলেছিল সব ব্যবস্থা করা আছে। এটাই কি সেই ব্যবস্থা? রাস্তার কুকুরও এর থেকে ভালো থাকে। সে মাথা নিচু করে বসে থাকে। কানে বাজে সেই এজেন্টের ভরাট গলার কথা। চিন্তা করবেন না সাহেব, আপনার সব কাজ আমি করে দেব, শুধু টাকাটা। নিলয় ঠোঁট কামড়ায়। সে নিজের মনে নিজেকে ধিক্কার দেয়। মূর্খ আমি, কেন বিশ্বাস করলাম? মা বলেছে সৎ পথে থাকতে, কিন্তু সৎ পথে থেকে কি মা বাঁচবে? এ কোন পরীক্ষা আমার? শহরের কোলাহল দূর থেকে ভেসে আসে, কিন্তু নিলয়ের পৃথিবী এখন এই নির্জন অন্ধকার পার্কে সীমাবদ্ধ। সে তানিয়ার ছবিটা আবার দেখে। তার মনে একটাই চিন্তা, মায়ের জন্য আমাকে বাঁচতে হবে, আর তানিয়ার দেওয়া এই বিশ্বাসটুকু টিকিয়ে রাখতে হবে। আমি হাল ছাড়বো না। তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে ছবির উপর। লন্ডনের এক ব্যস্ত নির্মাণ সাইট। সকালের হালকা কুয়াশা কেটে সূর্য উঠছে। নিলয় কোদাল হাতে মাটি কাটছে। তার শরীর ঘামে ভিজে গেছে, ময়লা লেগে আছে হাতে মুখে। হাতের তালুতে কড়া পড়ে গেছে। পাশে অন্য শ্রমিকরা হাসছে, গল্প করছে। তাদের ভাষায় সে কিছুই বুঝতে পারছে না, কিন্তু নিলয় নির্বাক। তার মুখে কোনো শব্দ নেই, শুধু একটাই লক্ষ্য, যত দ্রুত সম্ভব কাজ শেষ করে কিছু টাকা উপার্জন করতে হবে, পেটে ভাত দিতে হলে। সে দিনমজুর হিসেবে কাজ পেয়েছে সামান্য মজুরিতে। দুপুরের খাবার সময় রুটি আর আলু সিদ্ধ। নিলয় এক কোণে বসে খাচ্ছে, তার পাশে কেউ নেই। তার সহকর্মী শ্রমিক ফয়সাল, যে বেশ কিছুদিন ধরে লন্ডনে আছে, নিলয়ের দিকে এগিয়ে আসে। কিরে ভাই, একা একা খাচ্ছিস কেন? আয় আমাদের সাথে বস। ফয়সাল বাংলায় বলে। তার মুখটাও ক্লান্ত, কিন্তু চোখে এক ধরনের মমতা। নিলয় মাথা নাড়ে, মলিন হেসে প্রত্যাখ্যান করে। না ভাই, ঠিক আছে, আমার কাজটা বাকি আছে। সে নিজেকে আলাদা রাখে, যেন তার এই নোংরা পরিবেশের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ফয়সাল তার পাশে বসে পড়ে। শুনলাম তুই নাকি নতুন এসেছিস, কি কাজ করছিস এর আগে? তোর তো চেহারা দেখে মনে হচ্ছে না এ ধরনের কাজে অভ্যাস আছে। নিলয় মুখ তুলে তাকায়। না ভাই, আমি কখনো করিনি, কিন্তু এখন পেটের দায়ে সব করতে হচ্ছে। ফয়সাল দীর্ঘশ্বাস ফেলে। এখানে সবাই একই কারণে আসে ভাই, কষ্ট হবে, কিন্তু আশা ছাড়িস না। দিনের কাজ শেষ হয়। নিলয় ক্লান্ত শরীর নিয়ে লন্ডনের এক বস্তির ছোট ঘরে ফেরে। ঘরটির সাথে সাথে দুর্গন্ধযুক্ত। একটি ছোট টয়লেট এবং তার পাশে একটি ভাঙা টেবিল। সে ক্লান্ত শরীরটা মেঝেতে এলিয়ে দেয়। এক সপ্তাহ কেটে যায়। একদিন নিলয় পকেট থেকে তার পুরনো ভাঙা ফোন বের করে। স্ক্রিনটা ভাঙা, কিন্তু তখনও কাজ করে। সে তানিয়ার নাম্বার ডায়াল করার চেষ্টা করে, কিন্তু ফোন যায় না। সে হতাশ হয়ে বিড়বিড় করে, নেটওয়ার্ক নেই নাকি টাকা নেই, এটা কথা বলতেও পারবো না। অনেকক্ষণ চেষ্টার পর সে তানিয়ার পাঠানো কিছু পুরনো মেসেজ খুঁজে পায়। নিলয়, কেমন আছো? জানি অনেক ব্যস্ত, নিজের খেয়াল রেখো। আমি তোমার জন্য দোয়া করি। কিছু খেয়েছো? শরীর ঠিক আছে তো? লন্ডনের আবহাওয়া নাকি খুব ঠান্ডা, গরম কাপড় নিও। নিলয়ের পরের মেসেজটা পড়ে। আজও তোমার কথা ভাবছিলাম। এখানে সব ঠিক আছে, মা এখন মোটামুটি ভালো আছেন। তোমার ফেরার অপেক্ষায় রইলাম। চিঠিতে লিখেছিলাম তুমি ফিরে আসার পর আমরা একসাথে আমাদের স্বপ্নের বাড়ি বানাবো, মনে আছে? নিলয় মেসেজগুলো বারবার পড়ে। তার চোখে জল ভরে আসে। তানিয়া, তুমি জানো না আমি কেমন আছি। তুমি জানো না আমি কি নরকের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি তো এখনো মায়ের খবর নিতে পারিনি। এই মেসেজগুলোই আমার একমাত্র শক্তি। তানিয়া, আই মিস ইউ। তার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে যায়। সে মনে মনে তানিয়ার সাথে কথা বলে। জানো তানিয়া, এখানে প্রতিটি দিন এক একটা যুদ্ধের মতো। আমি ঘুমোতে পারি না, খেতে পারি না,
সারাদিন শুধু মাটি কাটি আর ইট টানি, আমার হাত ফেটে গেছে। কিন্তু তোমার কথা মনে পড়লে মনে হয় সব কষ্ট সইতে পারবো। তোমার পাঠানো এই মেসেজগুলোই আমার একমাত্র শক্তি। পাশের ঘর থেকে অন্য শ্রমিকদের উচ্চস্বরে কথা বলার শব্দ ভেসে আসে। তাদের হাসাহাসি আর গানের সুর নিলয়কে আরো বেশি একা করে তোলে। সে তানিয়ার ছবিটা আবার বের করে, ছবির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। একদিন ঠিক ফিরবো তানিয়া, শুধু তোমার জন্যই ফিরবো। তোমাকে দেওয়া প্রতিটা কথার মূল্য রাখবো, আমার মাকে সুস্থ করে তুলবো। ধীরে ধীরে 1 বছর কেটে যায়। এদিকে তানিয়া তার ঘরের বারান্দায় বসে আছে। লন্ডনে এখন মধ্যরাত, এখানে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। আকাশের কমলা রং তার মুখে এসে পড়েছে। তার হাতে একটি পুরনো ডায়েরি, ডায়েরির পাতায় নিলয়ের নাম লেখা, আর নিচে একটি তারিখ, যেদিন নিলয় দেশ ছেড়েছিল। প্রতিদিন এই ডায়েরির নতুন পাতায় সে নিলয়ের জন্য একটি বাক্য লেখে। নিলয়, আজ কতদিন হয়ে গেল? প্রায় 1 বছর। তুমি কেমন আছো জানি না, কিন্তু আমার মন বলছে তুমি ভালো আছো। তুমি সংগ্রাম করছো, আমি জানি। তোমার স্বপ্ন সত্যি করার জন্য লড়ছো। সে উঠে দাঁড়ায়, ব্যালকনির রেলিং ধরে আকাশের দিকে তাকায়। আল্লাহ ওকে নিরাপদে রেখো, ওকে শক্তি দাও। ও যেন কোনো বিপদে না পড়ে, ও যেন একা বোধ না করে। তার চোখ বন্ধ হয়ে আসে। সে নিঃশব্দে প্রার্থনা করে। তার চোখে জল চিকচিক করে ওঠে। তার বান্ধবী শম্পা ঘরে আসে, তার হাতে একটি ম্যাগাজিন। কি রে তানিয়া, এখনো সেই একই স্বপ্ন দেখছিস? নিলয় তো কবেই লন্ডন চলে গেছে, তার কোনো খবর নেই। সে হয়তো তোকে ভুলেও গেছে। বিদেশে গিয়ে কত মানুষ বদলে যায় জানিস তো? তানিয়া চোখ খোলে, শম্পার দিকে তাকায়। তার চোখে এক দৃঢ় বিশ্বাস। না শম্পা, আমার নিলয় আমাকে ভোলেনি, আর আমিও ওকে ভুলবো না। আমি জানি সে ফিরবে। সে আমাকে কথা দিয়ে গেছে। ওর কথাগুলো আমার কানের কাছে এখনো বাজে। শম্পা সহানুভূতিতে মাথা নাড়ে। কতদিন আর অপেক্ষা করবি? তোর জীবন থেকে এভাবে সময় নষ্ট করছিস কেন? তোর জন্য কত ভালো ভালো প্রস্তাব আসে, সেগুলো ফিরিয়ে দিস। তোর মা বাবাও তো চিন্তিত। সময় নষ্ট করছি না শম্পা, এটা আমার ভালোবাসা, আর ভালোবাসার জন্য মানুষ সব কিছুই করতে পারে। তানিয়ার কণ্ঠস্বর দৃঢ়, আবার বলে, তুই বুঝবি না, আমি ওকে চিনতাম। ও যে ছেলে, ও কিছু না করে ফিরবে না। আর আমার মা বাবা, তারা আমাকে বোঝেন। শম্পা দীর্ঘশ্বাস ফেলে বলে, তোর বিশ্বাস দেখে অবাক লাগে। আমি তো ভাবতেই পারছি না কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে। তানিয়া আবার আকাশের দিকে তাকায়। আমার দিনগুলো ওর চিন্তাতেই কাটে শম্পা। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমানো পর্যন্ত ওর ফিরে আসার স্বপ্ন দেখি। প্রতিটা নিঃশ্বাসে ওকে অনুভব করি। সে ডায়েরি খুলে আরেকটি নতুন লাইন লেখে। আজও তোমার জন্য অপেক্ষা করছি নিলয়। তুমি ফিরে আসবেই, আমার বিশ্বাস। তুমি শুধু আমারই হয়ে থাকবে। তার চোখে এক গভীর ভালোবাসার ছায়া। সে ডায়েরিটা বুকে চেপে ধরে। এদিকে লন্ডনের একটি অভিজাত বাণিজ্যিক এলাকা। কাঁচের বিশাল বিশাল অট্টালিকাগুলো আকাশ ছুঁয়েছে। ঝলমলে আলোয় চোখ ধাঁধিয়ে যাচ্ছে। নিলয়ের পরনে তখনও সেই মলিন পোশাক। ক্লান্ত চোখে একটি বিশাল কর্পোরেট বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছে। এটি রয়্যাল গ্লোবাল ইনভেস্টমেন্টস নামের একটি নামকরা কোম্পানির সদর দপ্তর। বিলাসবহুল গাড়িগুলো গেট দিয়ে প্রবেশ করছে। স্যুট পরা মানুষরা হাসি মুখে ভেতরে যাচ্ছে, তাদের হাতে মূল্যবান ফাইল, মুখে আত্মবিশ্বাসের হাসি। নিলয় তাদের দিকে তাকিয়ে থাকে। তার চোখে এক নতুন ধরনের আগুন জ্বলছে। একজন নিরাপত্তা কর্মী নিলয়কে দেখে এগিয়ে আসে। এই ছেলে, এখানে কি করছো? যাও এখান থেকে, এটা পাবলিক প্লেস না। নিলয় তার দিকে তাকায় না, যেন শুনতেই পায়নি। তার চোখ বিল্ডিংটার চূড়ার দিকে স্থির। তার মনে পড়ে তার চাচাতো ভাইদের কথা, যারা তাকে অপমান করেছিল। তার প্রাক্তন প্রেমিকার কথা, যে তাকে অকর্মণ্য বলেছিল। নিলয় নিচু স্বরে বিড়বিড় করে, আমিও একদিন এরকম একটা কোম্পানির মালিক হব ইনশাল্লাহ। এরকম একটা গেট দিয়ে ঢুকবো, আর কেউ আমাকে তাড়াবে না। আমার মা সুস্থ হবেন। তার কণ্ঠে এক তীব্র প্রতিজ্ঞার সুর। নিরাপত্তা কর্মী তাকে আবার তাড়া দেয়। এবার তার কণ্ঠ আরো কঠোর। শুনছো না? যাও বলছি। পুলিশ ডাকবো নাকি? নিলয় ধীরে ধীরে সেখান থেকে সরে আসে, কিন্তু তার মন তখনও সেই বিল্ডিংটার ভেতরে। তার কানে বাজে তানিয়ার কথা। আমি জানি তুমি পারবে নিলয়। তার প্রতিজ্ঞা মনে পড়ে। নিলয় মনে মনে বলে,
তানিয়াকে দেওয়া আমার কথা, মাকে সুস্থ করার শপথ, আমি ফিরব। এই অপমানের জবাব দিতে ফিরব। শুধু এই বিল্ডিং নয়, এর চেয়ে বড় কিছু তৈরি করব। আমার সব শত্রু দেখবে একজন অবহেলিত ছেলে কি করতে পারে। সে কাছে একটি পার্কে গিয়ে বসে। পার্কে কিছু মানুষ হাঁটছে, কেউ বই পড়ছে। নিলয়ের মনে পড়ে প্রথম দিনের প্রতারণার কথা, রাস্তার ধারের ঘুমানোর কথা, নোংরা রেস্টুরেন্টের ডিশ ধোয়ার কথা, নির্মাণ সাইডে মাটি কাটার কথা। প্রতিটি কষ্ট তার মনে জেদ তৈরি করছে। তার হাতগুলো এখনো রুক্ষ, কিন্তু তার চোখ এখন ঝলমলে। আমি আর কোনো দিন কারো কাছে মাথা নত করব না। আমাকে শিখতে হবে, বুঝতে হবে এই দেশের অর্থনীতি, এই শহরের সব নিয়ম কারণ। ওরা আমাকে অকর্মণ্য বলেছিল, আমি ওদের দেখিয়ে দেব অকর্মণ্য কাকে বলে। নিলয় পকেট থেকে তানিয়ার দেওয়া সেই ছোট ছবিটা বের করে। ছবির দিকে তাকিয়ে তার ঠোঁটের কোনো হাসি ফোটে। আমি শুধু তোমার জন্য ফিরবো তানিয়া, তোমার বিশ্বাসের মান রাখতেই আমি ফিরবো। এই দেশের মাটিতে তোমাকে নিয়েই আমি আমার স্বপ্ন পূরণ করব। অপেক্ষা করো তানিয়া, খুব বেশি দেরি হবে না। তার চোখে এক নতুন আলোর ঝলক। এই মুহূর্তটি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়, যেখানে জেদ আর ভালোবাসার এক নতুন মিশেল ঘটে। সে দৃঢ় প্রতিজ্ঞ হয় এই সংগ্রাম তাকে আরো শক্তিশালী করবে। সে উঠে দাঁড়ায়। তার চোখে এখন আর হতাশা নেই, আছে শুধু অদম্য জেদ আর লক্ষ্য পূরণের স্পৃহা। লন্ডনের এক পাবলিক লাইব্রেরির কোণার টেবিলে নিলয় বসে আছে। তার সামনে খোলা অসংখ্য বই, ফিন্যান্স, স্টক মার্কেট, অনলাইন মার্কেটিং। তার পরনে এখনো খুব সাধারণ পোশাক, কিন্তু চোখে এখন ক্লান্তি নেই, আছে তীক্ষ্ণ মনোযোগ। এক হাতে কলম, অন্য হাতে হাইলাইটার। তার চারপাশে অন্য ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে। নিলয় একটি বইয়ের পাতায় ঝুঁকে পড়ে, মনে মনে বলে, এরা সবাই জানে এই জগতের গোপন সূত্রগুলো, আমাকে জানতে হবে। সে একটি জটিল ফর্মুলা দেখে মাথা চুলকায়। তারপর পাশে রাখা একটি অনলাইন কোর্স লেকচারের ভিডিও চালায়। রাতের বেলা সে রেস্টুরেন্টে ডিশ ধোয়ার কাজ করে, দিনের বেলা লাইব্রেরিতে এসে জ্ঞান অর্জন করে। তার দিনগুলো কাটছে প্রচণ্ড পরিশ্রম আর নতুন কিছু শেখার নেশায়। একদিন লাইব্রেরির এক বৃদ্ধ লাইব্রেরিয়ান, যার চোখে চশমা, নিলয়ের পাশে এসে দাঁড়ান। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব কঠিন কিছু নিয়ে কাজ করছো যুবক। নিলয় মুখ তুলে তাকায়, একটু হাসে। হ্যাঁ স্যার, নিজের ভাগ্য বদলানোর চেষ্টা করছি। কিছু অনলাইন বিজনেস আর স্টক মার্কেট নিয়ে শিখছি। বৃদ্ধ লাইব্রেরিয়ান হাসেন। ভালো চেষ্টা। এই কাজগুলো কেবল বই পড়লেই হয় না, সাহস আর ঝুঁকি নেওয়ার ক্ষমতাও লাগে। সাহস আর ঝুঁকি নিতে আমি তৈরি স্যার। আমার আর হারানোর কিছুই নেই। কয়েক মাস পর নিলয় তার বস্তির ছোট ঘরে বসে আছে। তার সামনে একটি পুরনো ল্যাপটপ। অনলাইন স্টক মার্কেটের গ্রাফগুলো তার চোখের সামনে ওঠানামা করছে। তার হাতে মাত্র কিছু সঞ্চয়, যা দিয়ে সে তার প্রথম বিনিয়োগ করেছে। তার মুখ ঘামে ভিজে গেছে, চোখে উত্তেজনা। সে একটি বিশেষ স্টকে ইনভেস্ট করেছে। পাশের ঘর থেকে অন্য শ্রমিকদের উচ্চস্বরে কথা বলার শব্দ ভেসে আসছে। নিলয় তাতে কান দেয় না, তার চোখ শুধু স্ক্রিনে। হঠাৎ স্ক্রিনে তার বিনিয়োগের লাভ সবুজ রঙে ঝলমল করে ওঠে। নিলয় ফিসফিস করে বলে, তার চোখ বিস্ফারিত। হ্যাঁ, আমি পেরেছি। সামান্য, কিন্তু এটা শুরু। সে নিজের হাত দিয়ে মুখ চেপে ধরে, তারপর হেসে ফেলে। এই হাসি হতাশার নয়, আত্মবিশ্বাসের। তার এই সামান্য সাফল্য তাকে বিশাল এক স্বপ্ন দেখাচ্ছে। সে দ্রুত ল্যাপটপ বন্ধ করে দেয়। তার মনে হয়, এই খবরটা কাউকে জানাতে হবে, কিন্তু কাকে? মা তো এখন কিছুই বুঝতে পারবেন না এগুলো। তানিয়া? হ্যাঁ তানিয়া, কিন্তু কিভাবে যোগাযোগ করব? নিলয় এখন আরো বেশি সময় কাটায় লাইব্রেরিতে। সে এখন আর শুধু শিখছে না, নতুন নতুন ব্যবসা আইডিয়া নিয়েও গবেষণা করছে। তার মন এখন আরো অনেক শান্ত। তার চোখে আগের সে হতাশা নেই, আছে এক নতুন জেদ। একদিন সে একটি পুরনো ল্যাপটপ নিয়ে একটি সাইবার ক্যাফেতে বসে আছে। সে একটি বেনামি ইমেল আইডি খুলছে এবং একটি নতুন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের প্রোফাইল তৈরি করছে, ইনস্টাগ্রাম, যেখানে তার কোনো ব্যক্তিগত তথ্য নেই, শুধু একটি নাম ব্যবহার করছে, অচেনা প্রতীক। নিজের মনেই সে বলে, আমি জানি না তানিয়া কোন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। যদি এই পথে কিছু হয়। অনেক খোঁজাখুঁজির পর সে তানিয়ার প্রোফাইল খুঁজে পায়। তানিয়ার প্রোফাইল ছবিতে তার হাস্যোজ্জ্বল মুখ। নিলয়ের মনটা ভরে যায়। সে একটি দীর্ঘশ্বাস ফেলে। আহ তানিয়া, কতদিন হলো তোমার মুখটা দেখিনি।
তার গলাটা ধরে আসে। সে একটি বার্তা টাইপ করে, অনেকবার মুছে ফেলে, আবার লেখে। সে নিজেকে সরাসরি প্রকাশ করতে চায় না, কারণ সে জানে না তানিয়া তার বর্তমান অবস্থা দেখে কী ভাববে। সে শুধু চায় তানিয়া যেন জানে যে সে বেঁচে আছে, ভালো আছে। সে টাইপ করে, কেমন আছো? আমি জানি না তুমি কে, কিন্তু তোমার প্রোফাইল দেখে মনে হলো তুমি খুব সরল মনের মানুষ। তোমার জন্য শুভ কামনা। নিলয় ইতস্তত করে, এটা কি যথেষ্ট? তানিয়া কি বুঝবে? সে আরেকবার মুছে ফেলে। এবার সে একটু ভিন্নভাবে লেখে, তানিয়া, আমি জানি তুমি আমাকে চিনতে পারবে না, কিন্তু আমি তোমাকে দূর থেকে দেখেছি। তুমি ভালো আছো জেনে আনন্দ পেলাম। জানি না কে তুমি, কিন্তু হঠাৎ তোমাকে দেখে মনে হলো এই বার্তাটা পাঠানো উচিত। তোমার জন্য শুভ কামনা। সে সেন্ড বাটনে ক্লিক করে। তার বুক ধুকধুক করছে। এবার কি তানিয়া উত্তর দেবে? সে কিছুক্ষণ অপেক্ষা করে, কিন্তু কোনো উত্তর আসে না। সে মন খারাপ করে সাইবার ক্যাফে থেকে বেরিয়ে আসে। লন্ডনের সময় তখন রাত গভীর। নিলয় তার বস্তির ঘরে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। তার হাতে ফোন। হঠাৎ একটি নোটিফিকেশন আসে, তানিয়ার প্রোফাইল থেকে একটি রিপ্লাই। নিলয়ের বুকটা ধুকপুক করে ওঠে। সে দ্রুত মেসেজটা খোলে। অচেনা পথিক, আপনার মেসেজ পেয়ে অবাক হলাম। কিন্তু আপনি কে? আর আপনি আমাকে চেনেন কিভাবে? নিলয়ের ঠোঁটে এক টুকরো হাসি ফোটে। সে জানে তানিয়া তাকে ঠিকই চিনতে পেরেছে। সে সাবধানে উত্তর দেয়, আমি একজন শুভাকাঙ্ক্ষী তানিয়া। তোমার জীবনের কিছু অংশ আমি জানি, হয়তো তোমার মায়ের কথাও জানি। বিশ্বাস করো, আমি তোমার কোনো ক্ষতি করব না, শুধু তোমার ভালো চাই। তানিয়া দ্রুত উত্তর দেয়, আপনি কি নিলয়? প্লিজ বলুন, আপনি নিলয়? আমার মন বলছে আপনি নিলয়। নিলয় হাসে। তানিয়া তাকে চিনে ফেলেছে। সে এখন আরো খোলাখুলি কথা বলতে পারে। হ্যাঁ তানিয়া, আমি নিলয়। অনেকদিন পর তোমার সাথে এভাবে কথা বলতে পারছি। বিশ্বাস করতে পারছি না। তানিয়া দ্রুত কল করার চেষ্টা করে, কিন্তু নিলয় তা কেটে দেয়। কল করো না তানিয়া, এখনো সময় হয়নি, শুধু মেসেজ। আমার এখানে অনেক সমস্যা আছে, কিন্তু আমি ভালো আছি। এরপর শুরু হয় তাদের গভীর রাতের দীর্ঘ কথোপকথন। নিলয় তার সংগ্রামের কথা বলে, তার ছোট ছোট সাফল্যের কথা বলে। তানিয়া মনোযোগ দিয়ে শুনে, তাকে উৎসাহ দেয়। নিলয়, আমি জানতাম তুমি পারবে, আমি জানতাম তুমি ফিরে আসবে, কিন্তু তুমি এত কষ্ট করছো। আমি ভেবেছিলাম তুমি ভালো আছো। কষ্ট ছাড়া কি কিছু পাওয়া যায় তানিয়া? এটা আমার জন্য কোনো কষ্ট নয়, এটা আমার স্বপ্ন পূরণের পথ। তুমি শুধু আমার মাকে দেখো, কেমন আছে মা? ওষুধ খাচ্ছে তো ঠিক মতো? আমার দেওয়া সেই টাকাটা পেয়েছিল তো? হ্যাঁ নিলয়, মা ভালো আছেন। তাকে আমি নিজের হাতে ওষুধ খাইয়ে দিয়ে আসি। দিনে একবার হলেও দেখা করে আসা। আর তোমার সেই টাকাটা, ওটা তো আমি খরচ করিনি। নিলয় চমকে যায়। কি, তুমি খরচ করনি? এত বিপদেও? হ্যাঁ, তোমার পাঠানো টাকা আমি খরচ না করে তোমার মায়ের হাতে দিয়ে দিয়েছি। তবে ওই যে তোমাকে একদিন আমি কিছু টাকা দিতে চেয়েছিলাম, তুমি নাওনি। আমি ওই টাকাটা খরচ করেছি তোমার মায়ের পেছনে। ওটা তোমার মায়ের জন্য ছিল। তুমি শুধু নিজের খেয়াল রাখো। আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি। তাদের কথায় কথায় রাত গভীর হয়। তারা তাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলে। নিলয় তার স্বপ্নের কথা বলে। তানিয়া তার পাশে থাকার প্রতিজ্ঞা করে। তানিয়া, যেদিন আমি এই লন্ডন জয় করব সেদিন আমি তোমার হাত ধরে হাঁটবো। এই শহরের সবচেয়ে সুন্দর জায়গায় তোমাকে নিয়ে আসবো। আমি জানি নিলয়, আর আমি সেদিন পর্যন্ত অপেক্ষা করব। তুমি একটা কথা দিও, তুমি সুস্থ থাকবে, আর কোনো বিপদে পড়লে আমাকে জানাবে। কথা দিলাম তানিয়া, তুমি শুধু আমার মায়ের খেয়াল রেখো। তিনি আমার পৃথিবী, আর তুমি। নিলয় কথা শেষ করে না, কিন্তু তার অনুভূতি তানিয়া বুঝতে পারে। তাদের মধ্যে এক অব্যক্ত ভালোবাসার সেতু তৈরি হয়, যা দূরত্বের সব বাধাকে অতিক্রম করে। আরও কয়েক মাস পরে লন্ডনের একটি বিশাল আন্তর্জাতিক কনফারেন্স হল, ঝলমলে আলো, আধুনিক ইন্টেরিয়র ডিজাইন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রভাবশালী বিনিয়োগকারীরা গোল টেবিল বৈঠক করছেন। তাদের সামনে দাঁড়িয়ে আছে নিলয়। নিলয় এখানে আসা 2 বছর হয়ে গেল।
নিলয়ের পরনে একটি পরিষ্কার সাধারণ স্যুট, তার মুখে এখন আত্মবিশ্বাস, তার কণ্ঠে দৃঢ়তা। সে একটি প্রজেক্টরের মাধ্যমে তার ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করছে। নিলয় তার প্রজেক্ট শুরু করার আগে একবার হল ভর্তি মানুষের দিকে তাকায়। তার মনে পড়ে তার বস্তির ঘরে তার নির্মাণ সাইটের কাজ। এই বিশাল হলের সামনে দাঁড়িয়ে সে যেন নিজের ভেতরের শক্তি অনুভব করে। শুভ সকাল ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ, আমি নিলয়। আজ আমি আপনাদের সামনে একটা নতুন ইনভেস্টমেন্টের সুযোগ নিয়ে এসেছি, যা শুধু আর্থিক লাভ দেবে না, বরং সামাজিক পরিবর্তনেও ভূমিকা রাখবে। নিলয় তার অনলাইন ব্যবসার মডেল, তার স্টক মার্কেটের কৌশল এবং তার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো অসাধারণভাবে উপস্থাপন করে। তার ডেটা, তার যুক্তি, তার ভিশন দেখে উপস্থিত সবাই মুগ্ধ হয়। অনেকেই নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলতে শুরু করে। এক কোণে বসে আছেন একজন প্রভাবশালী বিনিয়োগকারী, মিস্টার জনসন, বয়স 50, যার মুখমণ্ডল পাথরের মতো দৃঢ়। তিনি মনোযোগ দিয়ে নিলয়ের কথা শুনছেন। নিলয়ের প্রেজেন্টেশন শেষ হয়। হলভর্তি হাততালিতে মুখরিত হয়ে ওঠে। মিস্টার জনসন উঠে দাঁড়ান। Mr. Niloy, your presentation impressed me. I would like to speak with you privately. নিলয়ের ঠোঁটে এক বিজয়ী হাসি ফুটে। সে মিস্টার জনসনের সাথে হাত মেলায়। থ্যাংক ইউ স্যার, ইটস ট্রুলি অ্যান অনার ফর মি। মিস্টার জনসন নিলয়ের দিকে তাকিয়ে হাসেন। The determination I saw in your eyes, idea. Your plan offers a new perspective. নিলয় মিস্টার জনসনের সাথে কথা বলে। মিস্টার জনসন তাকে তাদের প্রধান কার্যালয়ে আসার জন্য আমন্ত্রণ জানান। সম্মেলন থেকে বের হয়ে নিলয় দ্রুত তার ফোন বের করে। তার মনে পড়ে তানিয়ার কথা। এই সাফল্যের কথা প্রথম তাকেই জানাতে হবে। সে সেই ইনস্টাগ্রাম থেকে তানিয়াকে মেসেজ পাঠায়। তানিয়া, তুমি বিশ্বাস করতে পারবে না কি হয়েছে। আমি আজ একটা বড় সম্মেলনে প্রেজেন্টেশন দিয়েছি। একজন খুব প্রভাবশালী বিনিয়োগকারী আমার প্রতি আগ্রহী হয়েছেন। এটা একটা বড় শুরু তানিয়া, আমি পেরেছি। লন্ডনের রাতের আকাশে তারাদের দিকে তাকিয়ে নিলয় হাসে। তার মুখে এক অপার শান্তি। সে জানে এই পথটা মাত্র শুরু, কিন্তু তার পাশে তানিয়ার ভালোবাসা আর মায়ের আশীর্বাদ থাকলে সে যে কোনো বাধা অতিক্রম করতে পারবে। তার চোখে উজ্জ্বল ভবিষ্যৎ আর তানিয়ার সাথে মিলনের স্বপ্ন। 3 বছর পর ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর একটি অত্যাধুনিক বিলাসবহুল প্রাইভেট জেট রানওয়েতে অবতরণ করছে। এর গায়ে সোনালি রঙে লেখা নিলয় গ্লোবাল ইনভেস্টমেন্টস। জেট থেকে লাল গালিচার ওপর পা রাখে নিলয়। তার পরনে ইতালিয়ান স্যুট, হাতে দামি ঘড়ি, চোখের তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত চাউনি, তার মুখে আত্মবিশ্বাসের হাসি। পেছনে তার ব্যক্তিগত নিরাপত্তা দল। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের বাইরে শখানেক সাংবাদিক আর ফটোগ্রাফারদের ভিড়। তাদের হাতে মাইক্রোফোন, ক্যামেরা ঝলসে উঠছে। নিরাপত্তা কর্মীরা তাদের সামলাতে হিমশিম খাচ্ছে। একজন টিভি রিপোর্টার উত্তেজিত কণ্ঠে বলেন, আপনারা দেখছেন সরাসরি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এই মুহূর্তে অবতরণ করলো নিলয় গ্লোবাল ইনভেস্টমেন্টসের প্রতিষ্ঠাতা, রহস্যময় তরুণ কোটিপতি নিলয়, যিনি মাত্র 5 বছরে নিজেকে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার আগমন নিয়ে দেশের অর্থনীতিতে এক নতুন আশার আলো দেখা যাচ্ছে। নিলয় ধীরে ধীরে গেট দিয়ে বেরিয়ে আসে। তার চোখে মুখে ক্লান্তি বদলে রয়েছে এক ধরনের জেদি তৃপ্তি। মিডিয়া কর্মীরা তাকে ঘিরে ধরে। একজন সাংবাদিক প্রশ্ন করে, স্যার স্যার আপনার সাফল্যের রহস্য কি? আপনি কিভাবে এত অল্প সময়ে এত বড় সাম্রাজ্য গড়লেন? আরেকজন প্রশ্ন ছুড়ে দেয়। নিলয় হাসে। তার কণ্ঠস্বর এখন শান্ত কিন্তু দৃঢ়। আমার সাফল্যের কোনো রহস্য নেই, শুধু কঠোর পরিশ্রম, সঠিক পরিকল্পনা আর কিছু মানুষের বিশ্বাস, আর আমার দেশের প্রতি টান। একজন সাংবাদিক সাহসের সাথে প্রশ্ন করে, মিস্টার নিলয়, শোনা যাচ্ছে আপনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত। আপনি কি এই বিষয়ে কিছু বলবেন? নিলয় থামে। তার চোখে এক ঝলক স্মৃতি খেলে যায়। হ্যাঁ, আমি বাংলাদেশি, এই মাটির সন্তান। আমি এই দেশের আলো বাতাসে বড় হয়েছি। তার চোখে এক আবেগ ঝলকানি দেয়, যা কেউই লক্ষ্য করে না। আরেকজন সাংবাদিক, যে তার সম্পর্কে কিছুটা খোঁজ রাখে, প্রশ্ন করে, স্যার আপনার শৈশব নিয়ে কিছু গুজব শোনা যাচ্ছে। আপনার পরিবারের সাথে আপনার নাকি সম্পর্ক ভালো ছিল না? নিলয় সেই প্রশ্নের জবাব দেয় না। সে কেবল হাসে। সেই হাসিতে যেন এক চাপা আগুন। সে এগিয়ে যায় তার জন্য অপেক্ষা করা কালো মার্সিডিজ গাড়ির দিকে। গাড়ির দরজা খুলে সে ভেতরে বসে। সাংবাদিকরা তখনও তাকে ঘিরে আছে। ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠছে। নিলয় গাড়িতে বসে পকেট থেকে একটি ছোট ছবি বের করে, তানিয়ার ছবি। তার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে ওঠে। সে ফিসফিস করে বলে, তানিয়া, আমি ফিরে এসেছি।
তোমার বিশ্বাসটা মিথ্যে হয়নি। গাড়ি ধীরে ধীরে বিমানবন্দর ছেড়ে চলে যায়। পেছনে পড়ে থাকে গণমাধ্যমের উন্মাদনা। এদিকে তানিয়া তার ঘরের পুরনো টেলিভিশন সেটের সামনে বসে আছে। টিভিতে তখন নিলয়ের বিমানবন্দর থেকে ফেরার খবর সরাসরি সম্প্রচার হচ্ছে। নিলয়ের ছবি বড় পর্দা ঝলমল করছে। তানিয়ার চোখ টিভির পর্দায় আটকে আছে। তার হাতে একটি পুরনো ডায়েরি, যেখানে নিলয়ের ফেরার প্রতীক্ষায় প্রতিদিন সে কিছু না কিছু লিখত। রিপোর্টার উত্তেজিত কণ্ঠে বলছে, আপনারা দেখছেন আমাদেরই একজন নিলয়, আজ দেশের সবচেয়ে আলোচিত ব্যক্তি, যিনি লন্ডন থেকে ফিরে এসেছেন কোটিপতি হিসেবে। তানিয়া হতবাক হয়ে টিভিতে তাকিয়ে থাকে। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তার চোখ দিয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ে। নিলয়, এটা কি সত্যিই তুমি? তার কণ্ঠস্বর এতটাই ক্ষীণ যে সে নিজেও ঠিক শুনতে পায় না। তার মা ফাতেমা বেগম রান্নাঘর থেকে এসে দেখেন তানিয়া নির্বাক হয়ে টিভির দিকে তাকিয়ে আছে। কি হয়েছে রে তানিয়া, এমন করছিস কেন? তানিয়া কোনো জবাব দেয় না। সে শুধু আঙুল দিয়ে টিভির পর্দায় নিলয়কে দেখায়। ফাতেমা বেগম টিভির দিকে তাকিয়ে অবাক হন। এ কি, এ তো আমাদের নিলয়, এত বদলে গেছে। ফাতেমা বেগমের চোখে বিস্ময়। তানিয়ার মনে পুরনো দিনের কথা ভেসে ওঠে, যখন সে একাকী বিদেশে পাড়ি জমিয়েছিল। তার মনে পড়ে নিলয়ের সেই কথা। আমি ফিরে আসবো যখন আমার মূল্য হবে। আমি জানতাম ও ফিরবে মা, কিন্তু এই রূপে এত বড় হয়ে কখনো ভাবিনি আমি। তার চোখে ভয় উকি দেয়। ও কি আমাকে ভুলে গেছে? এত বড় মানুষ হয়ে গেছে, এত মানুষের ভিড়ে ও কি আমার কথা মনে রাখবে? ফাতেমা বেগম তানিয়ার পাশে এসে বসেন। তুই তো সব সময় ওর উপর ভরসা রেখেছিস, দেখলি তো তোর বিশ্বাস ঠিক ছিল। হ্যাঁ মা, বিশ্বাস ছিল, কিন্তু এত বড় একজন মানুষ, আমার মতো সাধারণ মেয়েকে ও মনে রাখবে তো? ও হয়তো এখন অনেক ব্যস্ত, অনেক মানুষের সাথে দেখা হবে। আমার কথা কি ওর মনে আছে? তার গলায় এক অজানা আতঙ্ক। টিভি পর্দা নিলয়ের আত্মবিশ্বাসী মুখটা ভেসে ওঠে। সে হাসছে, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছে। তানিয়ার বুকটা দুরু দুরু করে। সে ডায়েরিটা খুলে নিলয়ের উদ্দেশ্যে লেখা শেষ লাইনটা পড়ে। তুমি ফিরে আসবেই, আমার বিশ্বাস। তুমি শুধু আমারই থাকবে। তানিয়ার মনে শত প্রশ্ন ঘুরপাক খায়। সে কি সেই পুরনো নিলয় আছে, যে তাকে খুব ভালোবাসতো, নাকি নতুন জীবনের চাকচিক্য তাকে বদলে দিয়েছে? এই প্রশ্নগুলো তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। পরের দিন দেশের সবচেয়ে বিলাসবহুল হোটেলে একটি বিশাল সংবাদ সম্মেলন চলছে। শত শত সাংবাদিক, মিডিয়া কর্মী এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত। পোডিয়ামের সামনে দাঁড়িয়ে আছে নিলয়। তার মুখে এক শীতল আত্মবিশ্বাসী হাসি। পেছনে তার কোম্পানির বিশাল লোগো। নিলয় মাইকের সামনে আসে। তার কণ্ঠস্বর হলরুমে স্পষ্ট শোনা যায়। শুভ সকাল। আজ আমি আপনাদের সামনে এসেছি আমার পরিচয় প্রকাশ করতে। আমি নিলয়। আপনারা আমাকে গত 3 বছর ধরে রহস্যময় কোটিপতি হিসেবে জেনেছেন। তার ঘোষণার সাথে সাথে হলরুমে ফিসফিসানি শুরু হয়। আজ আমি বলতে চাই, আমার জন্ম এই দেশেই। আমি এই মাটিরই সন্তান। আমার শৈশব ছিল সাধারণ, কিন্তু স্বপ্ন ছিল অসাধারণ। কিছু মানুষ আমাকে অপমান করেছিল, আমাকে অকর্মণ্য বলেছিল। তারা ভেবেছিল আমি শেষ হয়ে গেছি। হলরুমের এক কোণে বসে আছে নিলয়ের চাচাতো ভাই রফিক আর শফিক। তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তারা নিলয়কে দেখে নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছে না। রফিক ফিসফিস করে, এটা কি সত্যি নিলয়? সেই ভিখারি নিলয়? এ কি করে সম্ভব? শফিক প্রায় চেয়ার থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা। এত বড় কোম্পানির মালিক আমাদের নিলয়, যে একদিন আমাদের কাছে সাহায্য চাইতে এসেছিল। নিলয় তাদের দিকে তাকায়। তার ঠোঁটে সেই শীতল হাসি। সে সরাসরি তাদের দিকে তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত। সেই দৃষ্টিতে কোনো রাগ নেই, আছে শুধু উপেক্ষা। রফিক আর শফিক লজ্জা মাথা নিচু করে নেয়। কিছু শাড়ি পেছনে বসে আছে মায়া, নিলয়ের প্রাক্তন প্রেমিকা। তার পরনে দামি পোশাক, মুখে মেকআপ। সে নিলয়কে দেখে পাথরের মতো স্থির হয়ে গেছে। তার চোখ বিস্ফারিত। সে তখনই নিজেকে সামলাতে পারেনি। মায়া প্রায় চিৎকার করে ওঠে। তার পাশের বান্ধবী তাকে শান্ত করার চেষ্টা করে। এই তো নিলয়, এটা কি করে সম্ভব? সেই ছেলেটা যাকে আমি ঘৃণা করে চলে এসেছিলাম। নিলয় সাংবাদিকদের দিকে ফেরে। আমি যখন এই দেশ ছেড়েছিলাম, তখন আমার পকেটে একটা টাকাও ছিল না। আমার মাকে বাঁচানোর জন্য আমি ভিক্ষা চাইতে বাধ্য হয়েছিলাম, কিন্তু কিছু মানুষ আমাকে তাড়িয়ে দিয়েছিল, আমাকে অপমান করেছিল। তারা বলেছিল, তোর মতো অকর্মণ্য ছেলেকে কে সাহায্য করবে? তবে আল্লাহর অশেষ রহমতে
আমার মা কিছুদিন পরে ভালো হয়ে গিয়েছিলেন, আর আমি আমার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা নিয়ে দেশ ছেড়েছিলাম। নিলয়ের কথাগুলো যেন রফিক, শফিক আর মায়ের কানে বাজছে। তাদের মুখ আরো ফ্যাকাশে হয়ে যায়। কিন্তু আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমি ফিরব, যখন আমার মূল্য হবে তখন ফিরব। নিলয় দৃঢ় কণ্ঠে ঘোষণা করে। আজ আমি ফিরে এসেছি, শুধু টাকা নিয়ে নয়, আত্মসম্মান নিয়ে। আর আমি আমার মায়ের প্রতিজ্ঞা রক্ষা করতে ফিরে এসেছি। হলরুমে পিনপতন নীরবতা। নিলয়ের দৃষ্টি এবার মায়ের দিকে যায়। তার চোখে কোনো আবেগ নেই, শুধু নিস্পৃহতা। মায়া নিলয়ের দৃষ্টির সামনে গুটিয়ে যায়। সে যেন নিঃশ্বাস নিতেও ভুলে গেছে। নিলয় মাইক থেকে সরে আসে। তার কাজ শেষ। তার চাচাতো ভাই এবং প্রাক্তন প্রেমিকার মুখ দেখে তার মনে কোনো তৃপ্তি আসে না। কেবলই মনে হয় সময় সব হিসাব চুকিয়ে দেয়। সংবাদ সম্মেলন শেষে হলরুমের একপাশে ছোট একটি ভিড় জমেছে। সেখানে বেশ কয়েকজন সাধারণ মানুষ যারা সংবাদ সম্মেলনে আসার সুযোগ পেয়েছিল। তাদের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে তানিয়া। তার পরনে একটি সাধারণ নীল শাড়ি, চুলগুলো খোপা করা। হালকা মেকআপের সাথে নীল শাড়িতে তাকে খুব মায়াবী লাগছে। তার চোখে এখনো অবিশ্বাস আর এক ধরনের সংশয়। নিলয় যখন নিজের পরিচয় দিচ্ছিল তখন তার চোখ ছলছল করে উঠছিল। সে ভয়ে ভয়ে তাকিয়ে আছে নিলয়ের দিকে। নিলয় পোডিয়াম থেকে নেমে আসে। তার দিকে সবাই এগিয়ে আসছে ছবি তোলার জন্য, কথা বলার জন্য। তার নিরাপত্তা কর্মীরা তাদের সামলাচ্ছে। নিলয় ভিড়ের দিকে তাকায়। তার চোখ খুঁজছে একটি পরিচিত মুখ। হঠাৎ তার চোখ আটকে যায় তানিয়ার উপর। তানিয়া ভিড়ের মধ্যে একটু দূরে দাঁড়িয়ে আছে। তার চোখে জল আর মুখে এক অদ্ভুত মিশ্র অনুভূতি, আনন্দ, ভয় আর ভালোবাসা। নিলয়ের মুখে এক ঝলক হাসি ফোটে। তার চোখ উজ্জ্বল হয়ে ওঠে। সে মুহূর্তের জন্য সবকিছু ভুলে যায়। শত শত মানুষের ভিড় ঠেলে সে তানিয়ার দিকে হেঁটে যায়। তার নিরাপত্তা কর্মীরা বিস্মিত হয়। সাংবাদিকরা ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। নিলয় তানিয়ার সামনে এসে দাঁড়ায়। তানিয়া যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে। তার দিকে হাত বাড়িয়ে দেয় নিলয়। নিলয়ের কণ্ঠস্বর নরম, গভীর। তানিয়া, আমার মনে আছে প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত। তানিয়া অবাক হয়ে তাকিয়ে থাকে। তার চোখ জলে ভরে আসে। সে বিশ্বাস করতে পারছে না নিলয় তাকে চিনতে পেরেছে। সবার সামনে তার দিকে এগিয়ে এসেছে। নিলয় তানিয়ার হাত ধরে। তার হাতটা এত বছর পর নিলয়ের হাতে। নিলয় আলতো করে তার হাতটা ধরে নিজের বুকে চেপে ধরে। তুমি এখানে কি করছো তানিয়া? আমি ভেবেছিলাম তুমি আসবে না। আমি আমি তোমাকে দেখতে এসেছিলাম। আমি বিশ্বাস করতে পারছি না যে এটা তুমি। তুমি এত বদলে গেছো। তানিয়া ফিসফিস করে বলে। নিলয় তার হাত ধরে তাকে নিয়ে আবার মঞ্চের দিকে হেঁটে যায়। সাংবাদিকরা বিস্মিত। তাদের ক্যামেরা দ্রুত ঝলসে ওঠে। নিলয়ের নিরাপত্তা কর্মীরাও দ্রুত তাদের পথ করে দেয়। মঞ্চে উঠে নিলয় তানিয়ার হাত শক্ত করে ধরে। তাকে নিজের পাশে দাঁড় করায়। হল ভর্তি মানুষ নীরব। নিলয় মাইকের সামনে আসে। তার চোখে শুধু তানিয়া। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আজ আমি আপনাদের সামনে আমার সবচেয়ে বড় সাফল্যের কারণকে পরিচয় করিয়ে দিতে চাই। সে তানিয়ার দিকে তাকায়। তার চোখে অপার ভালোবাসা। যখন সবাই আমাকে তাড়িয়ে দিয়েছিল, অপমান করেছিল, যখন আমার পকেটে একটি টাকাও ছিল না, তখন শুধুমাত্র এই মেয়েটি তানিয়া আমার পাশে দাঁড়িয়েছিল, যে আমাকে বিশ্বাস করেছিল যখন আমার নিজের ওপর বিশ্বাস ছিল না। তার ভালোবাসাই আমাকে শক্তি জুগিয়েছিল। তার প্রার্থনাই আমাকে বাঁচিয়ে রেখেছিল। তানিয়া হতবাক। তার চোখ ভরে জল আসে। সে নিলয়ের দিকে তাকিয়ে থাকে। তার চোখে এক নতুন স্বপ্ন খেলা করে। নিলয় তানিয়ার হাত আরও শক্ত করে ধরে। সবার সামনে ঘোষণা করে, আমার এই সাফল্যের একমাত্র কারণ আমার পাশে থাকা এই মেয়েটি তানিয়া। আর আমি বলতে চাই, তানিয়া, আমার এই পুরো সাম্রাজ্য তোমার জন্যই। তানিয়া নিজেকে ধরে রাখতে পারে না। তার চোখ থেকে অঝরে জল গড়িয়ে পড়ে। সে নিলয়ের দিকে তাকিয়ে থাকে। হুট করে নিলয়ের বুকে মাথা রেখে তাকে জড়িয়ে ধরে। ফুটিয়ে ব্যাপিয়ে কাঁদতে থাকে। নিলয়ের মুখে এক স্বর্গীয় হাসি। এই দৃশ্য দেখে হলভর্তি মানুষ হাততালি দিয়ে ওঠে। নিলয় তানিয়াকে নিজের পাশে নিয়ে দাঁড়িয়ে থাকে। তাদের দুজনের চোখে মুখে এক গভীর ভালোবাসা আর নতুন জীবনের স্বপ্ন। এক সপ্তাহ পর একটি বিলাসবহুল অফিস কক্ষের সামনে। কক্ষের ভেতরে একটি বিশাল টেবিলের সামনে বসে আছেন কয়েকজন জাদ্রেল আইনজীবী। নিলয় তার স্যুট পরা অবস্থায় চেয়ার টেনে বসে আছে। তার চোখে ঠান্ডা দৃঢ়তা। তার সামনে একটি কম্পিউটারের স্ক্রিন, যেখানে কিছু আর্থিক লেনদেনের নথি আর হাসপাতাল কর্মীদের কথোপকথনের অডিও ফাইল প্লে হচ্ছে। ফাইলগুলো হাসপাতালের দুর্নীতির চূড়ান্ত প্রমাণ। নিলয়ের ব্যক্তিগত আইনজীবী মিস্টার রহমান, একজন অভিজ্ঞ এবং তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তি, নিলয়ের দিকে তাকিয়ে থাকেন। মিস্টার রহমান শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলেন, নিলয় সাহেব,
এই প্রমাণগুলো এতটাই শক্তিশালী যে এদের কোনো সুযোগ নেই বাঁচার। আমরা সরাসরি আদালতে যাব, ওদের লাইসেন্স বাতিল হবে, জরিমানা হবে, এমনিতে জেলে যেতে পারবে না। নিলয় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। তার মনে পড়ে তার মায়ের অসুস্থ মুখটা, যখন এই ডাক্তার আর হাসপাতাল তাকে ফিরিয়ে দিয়েছিল। তার চোখ জ্বলে ওঠে। জেলের ভয় ওরা পায় না মিস্টার রহমান, ওরা ভয় পায় মান সম্মান আর ক্ষমতার পতনকে। আমি চাই তাদের দুর্নীতি সবার সামনে আসুক, প্রতিটি মানুষ জানুক অর্থের লোভে ওরা কি জঘন্য কাজ করেছে। মিস্টার রহমান ফাইলগুলো উল্টো দেখেন। কিন্তু এই প্রমাণগুলো সংগ্রহ করা খুবই কঠিন ছিল স্যার। আপনি কিভাবে পেলেন এই গোপন তথ্য? নিলয় হাসে। অর্থ আর ক্ষমতা অনেক দরজা খুলে দেয় মিস্টার রহমান, আর আমার মতো একজন অবহেলিত ছেলের জন্য যারা দরজা বন্ধ করে দিয়েছিল, তাদের জন্য আমি আর কোনো দরজা খোলা রাখবো না। তার কণ্ঠে এক তীব্র প্রতিশোধের সুর। কয়েকদিন পর একটি টেলিভিশন চ্যানেলের সংবাদ কক্ষ ব্রেকিং নিউজ হিসেবে চলছে একটি বিশেষ সংবাদ। স্ক্রিনে ভেসে উঠেছে সেই হাসপাতালের নাম আর কয়েকজন ডাক্তারের ছবি। হাসপাতালের এক সময়কার দাপুটে পরিচালক ডক্টর হাসান এবং চিকিৎসক ডক্টর আলম আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন। তাদের মুখ ফ্যাকাশে, চোখে ভয়। টিভি রিপোর্টার উত্তেজিত কণ্ঠে বলছে, আজকে সবচেয়ে বড় খবর, নিলয় গ্লোবাল ইনভেস্টমেন্টসের চেয়ারম্যান নিলয় তার মায়ের চিকিৎসার জন্য অর্থ সাহায্য না করার অভিযোগে দেশের অন্যতম বৃহৎ একটি বেসরকারি হাসপাতাল এবং এর কয়েকজন শীর্ষস্থানীয় ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। সেই মামলার রায়ে আজ হাসপাতাল কর্তৃপক্ষের দুর্নীতি প্রমাণিত হয়েছে। ডাক্তার হাসান এবং ডাক্তার আলমকে তাদের পদ থেকে বরখাস্ত করা হয়েছে এবং তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। কিন্তু বিচারক তাদের কথা শোনেন না। টিভির পর্দায় ডক্টর হাসান ও ডক্টর আলমের হতাশ মুখগুলো দেখা যায়। নিলয় নিজের বিলাসবহুল অফিসের চেয়ারে বসে চুপিতে এই সংবাদ দেখছে। তার মুখে কোনো উল্লাস নেই, শুধু এক ধরনের নীরব তৃপ্তি। নিলয় ফিসফিস করে বলে, এটা শুরু মা, যারা তোমার কষ্ট বাড়িয়েছিল তাদের শাস্তি হবেই। নিলয়ের সামনে কয়েকটি কোম্পানির আর্থিক প্রতিবেদন খোলা। নিলয়ের চাচাতো ভাই রফিক আর শফিক যে ব্যবসায় লোকসান করছিল সেগুলোর বিস্তারিত হিসাব। তাদের কোম্পানি এখন ঋণগ্রস্ত। নিলয় তার চিফ ফিনান্সিয়াল অফিসার সিএফও মিসেস এমা চৌধুরীর দিকে তাকায়। নিলয় প্রশ্ন করে, আপনি নিশ্চিত এই কোম্পানিগুলোর বাজার মূল্য এখন সবচেয়ে কম? মিসেস এমা মাথা নাড়েন। হ্যাঁ স্যার, তাদের শেয়ার মূল্য তলানিতে পৌঁছেছে। বাজার থেকে খবর আসছে তারা তাদের কর্মীদের বেতনও ঠিকমতো দিতে পারছে না। এটি আপনার জন্য তাদের অধিগ্রহণ করার সেরা সুযোগ। নিলয় ফাইলগুলো দেখে। তার মনে পড়ে রফিকের সেই বিদ্রুপের হাসি, শফিকের সেই ধাক্কা। তার চোখে এক ঠান্ডা ঝলক। আমি তাদের অধিগ্রহণ করব না মিসেস এমা, আমি চাই তাদের পতন হোক। তারা যখন পথে বসবে তখন তারা বুঝবে অর্থের মূল্য কি। এই কোম্পানিগুলোর ঋণের পরিমাণ আরো বাড়ানোর ব্যবস্থা করুন। ব্যাংকগুলো যেন তাদের ঋণ দিতে অস্বীকার করে। মিসেস এমা অবাক হন। কিন্তু স্যার, এটা তো একটা ঝুঁকিপূর্ণ পদক্ষেপ, এতে আপনারও সামান্য ক্ষতি হতে পারে। নিলয় শান্ত কণ্ঠে জবাব দেয়, এই ক্ষতি আমার কাছে কিছুই নয়। ওরা আমাকে পথে বসানোর চেষ্টা করেছিল, আমাকে ভিখারি বলেছিল। এখন ওরা নিজেরাই ভিখারি হবে। ওদের কোনো ব্যবসা যেন আর মাথা তুলে দাঁড়াতে না পারে। আরো কয়েক সপ্তাহ পর রফিক আর শফিক তাদের পুরনো জীর্ণ অফিসে বসে আছে। তাদের টেবিলের উপর ঋণের নোটিশ আর কর্মচারীদের বেতন বাকি থাকার তালিকা। তাদের মুখ হতাশার কালো ছায়ায় ঢাকা। রফিক টেবিলের উপর ঘুষি মারে। কি হচ্ছে সব? একের পর এক ডিল হাতছাড়া হচ্ছে। ব্যাংকগুলো আমাদের ঋণ দিচ্ছে না। নিলয় কি এর পিছনে আছে? শফিক ফিসফিস করে, আমারও তো তাই মনে হচ্ছে। সেই সংবাদ সম্মেলনে ওর চোখ দেখেছিলাম, ও তো আমাদের দিকে তাকিয়ে হাসছিল। তখনই তাদের অফিসের ফোন বাজে। রফিক ফোন ধরে। ওপাশ থেকে একজন ব্যাংক ম্যানেজারের কঠোর কণ্ঠস্বর শোনা যায়, আপনারা আপনাদের ঋণ শোধ করতে ব্যর্থ হয়েছেন। আমরা আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছি। আপনাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। রফিকের হাত থেকে ফোনটা পড়ে যায়। সে শফিকের দিকে তাকায়। শেষ, সব শেষ। তোমরা দেউলিয়া হয়ে গেছি। শফিক বিশ্বাস করতে পারে না। আমাদের এত বড় ব্যবসা মাত্র কয়েক মাসের মধ্যে সব শেষ। তারা জানে এই পতন নিলয়েরই কাজ। তাদের মনে পড়ে নিলয়কে তাড়িয়ে দেওয়ার দৃশ্য। সেদিন তারা হাসছিল, আজ তাদের মুখে কোনো হাসি নেই। নিলয় তার বিলাসবহুল
অফিসে বসে এই খবরগুলো শুনছে। তার চোখে এক ধরনের নীরব তৃপ্তি। নিলয় মনে মনে বলে, মায়ের অপমানের দাম। রফিক শফিক, এটা তো শুধু সবে শুরু। সন্ধ্যায় নিলয় তার বিলাসবহুল পেন্ট হাউসে ফিরে। বড় কাঁচের দেয়াল দিয়ে শহরের মনোরম দৃশ্য দেখা যাচ্ছে। নিলয় তার সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। তার চোখে মুখে এক ধরনের তীব্রতা। তার পাশে তানিয়া বসে আছে। তানিয়ার চোখে মুখে চিন্তার ছাপ। সে নিলয়ের দিকে তাকিয়ে থাকে। নিলয়, তুমি কি একটু থামবে? সারাক্ষণ শুধু প্রতিশোধ আর কাজ। তুমি বদলে যাচ্ছ নিলয়। বদলাতে তো হবেই তানিয়া। ওরা আমাকে কি করে দিয়েছিল মনে নেই তোমার? আমি তো শুধু প্রাপ্যটা ফিরিয়ে নিচ্ছি। নিলয় শোনো, হ্যাঁ ওরা তোমার সাথে অন্যায় করেছে, কিন্তু এভাবে কাউকে ধ্বংস করে দিলে কি তুমি শান্তি পাবে? ওরা এখন পথে বসেছে। এত ঘৃণা পুষে রেখে তুমি ভালো থাকবে? শান্তি? তুমি জানো না শান্তি কাকে বলে তানিয়া। আমার মা যখন মৃত্যুর সাথে লড়ছিলেন আর ওরা আমাকে তাড়িয়ে দিয়েছিল, তখন কোথায় ছিল এই মানবিকতা? ওরা যে আমার মায়ের জীবন ঝুঁকিতে ফেলেছিল, তার জন্য কি তাদের কোনো শাস্তি হবে না? তানিয়া নিলয়ের হাত ধরে। শাস্তি হোক, কিন্তু এভাবে তাদের শেষ করে দেওয়া। তুমি তো এরকম ছিলে না নিলয়। তুমি দয়ালু ছিলে, সহানুভূতিশীল ছিলে। এত প্রতিশোধ তোমাকে একজন ভালো মানুষ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তার চোখ ছলছল করে ওঠে। নিলয় তার হাত সরিয়ে নেয়। আমি এখন সেই পুরনো নিলয় নই তানিয়া। সেই নিলয়কে তো ওরা মেরে ফেলেছে। এই নতুন নিলয় শুধু প্রতিশোধ বোঝে। তানিয়া উঠে দাঁড়ায়। তার চোখে হতাশা। তুমি কি বলছো? তাহলে কি আমাদের ভালোবাসা, আমাদের স্বপ্ন, সবকিছুর দাম নেই? তুমি কি আমাকেও ভুলে যাবে যখন তোমার প্রতিশোধ শেষ হবে? নিলয় চমকে ওঠে। সে তানিয়ার দিকে তাকায়। তার চোখে এক ধরনের অনুশোচনা। না তানিয়া, কখনো না। তুমি আমার সব। তোমার জন্যই তো আমি এত দূর এসেছি। তাহলে কেন তুমি এমন করছো? কেন তুমি এতটা কঠোর হয়ে যাচ্ছ? আমি সেই নিলয়কে ফিরে পেতে চাই যে আমাকে কথা দিয়েছিল। নিলয় দীর্ঘশ্বাস ফেলে। আমি বুঝতে পারছি তানিয়া, কিন্তু এই আগুনটা আমার ভিতরে বহু বছর ধরে চলছে। এটা সহজে নিভবে না। তানিয়া কাছে এসে নিলয়কে জড়িয়ে ধরে। আমি জানি কষ্ট আছে, কিন্তু আমাকেও তোমার পাশে থাকতে দাও। আমি তোমাকে পথ দেখাবো। নিলয়, তুমি মানবিক হও, সেটাই আমি চাই। নিলয় তাকে ধরে রাখে। তার মনে এক দ্বন্দ্ব শুরু হয়। ঠিক আছে তানিয়া, শান্ত হও। আমি চেষ্টা করবো এসব ছেড়ে দিতে। তানিয়া এবার নিলয়ের কোলে উঠে বসে কাঁদো গলায় বলে, সত্যি বলছো তো? দেখো, সেই নিলয়কে যে আমাকে খুব ভালোবাসতো, আজ তুমিও যদি এইভাবে প্রতিশোধ নাও, তাহলে তাদের আর তোমার মধ্যে পার্থক্য কি থাকবে বলো? একটু ভেবে দেখো। আমি তো ওই পার্থক্য থাকা নিলয়কে চাই। আরে বাহ, আমার তানিয়া ম্যাডাম দেখছি খুব বুদ্ধিমতী হয়ে গেছে। ঠিক আছে মেরিজান, আমি এই বিষয়ে ভেবে দেখব। এবার কান্না থামো তো। ঠিক আছে, থামলাম। এবার শোনো, তুমি রেডি হয়ে নাও। তোমাকে নিয়ে আজ এক জায়গায় যাব। কোথায় যাবে? কোথায় যাব সেটা বলা যাবে না, এটা সারপ্রাইজ। তবে এটা বলতে পারি যে ডিনার করতে যাব। এটা শুনে তানিয়া বাচ্চামো শুরু করে দেয়। না না, আমি মানবো না, মানবো না। আমাকে বলতেই হবে কোথায় যাবে। আরে তুমি দেখছি সেই আগের মতোই বাচ্চামো শুরু করে দিলে। বললাম তো সারপ্রাইজ। বলে দিলে কি হয়? বলা যাবে না মেরিজান। এবার কোল থেকে নামো আর রেডি হও গিয়ে। আর মাকে কল দিও, উনি যেন রাতে খাবারের সময় আমাদের জন্য অপেক্ষা না করে। আন্টিকে সাথে নিয়ে যায়? না, মা ওইসব পছন্দ করবে না। আর ওখানে বিজনেসম্যানরা আসবে, আর কেউই তাদের মাকে নিয়ে আসবে না। বুঝতে পারছো তো? একদম বুঝে গেছি। প্রতিশোধের আগুন আর তানিয়ার ভালোবাসার কোমলতা, কোনটা বেছে নেবে সে? সে পুরোপুরি প্রভাবিত না হলেও তানিয়ার কথা তার মনে এক গভীর দাগ কাটে। তাদের মধ্যে এই নিয়ে ছোটখাটো মতবিরোধ হয়, কিন্তু তাদের ভালোবাসা আরও গভীর হয়। রাতে ঢাকার একটি অভিজাত হোটেলের বিশাল ডাইনিং হল, এক বড় কর্পোরেট ডিনার পার্টি চলছে। ঝলমলে আলোয় পুরো হল ঝলমল করছে। সমাজের গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী এবং উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত। নীলয় তার চকচকে স্যুট পরে তানিয়ার হাত ধরে হেঁটে আসছে। তানিয়া একটু অসাধারণ ডিজাইনের শাড়ি পরেছে, যা তার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। তারা যেখানেই যাচ্ছে সবাই তাদের দিকে তাকিয়ে আছে। কেউ কেউ ফিসফিস করে কথা বলছে। তানিয়া ফিসফিস করে নিলয়কে প্রশ্ন করে, তার মুখে হালকা লজ্জা। নিলয়, এত মানুষ কেন আমাদের দিকে তাকাচ্ছে?
নিলয় হেসে তার হাত শক্ত করে ধরে। কারণ তুমি আমার সাথে আছো তানিয়া। আর এখন আমরা এখানে সবচেয়ে আলোচিত জুটি। এত বড় হোটেলে? ও মাই গড, এটা তো আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে। বলেছিলাম না সারপ্রাইজ। দেখলে তো, এটা যদি আগে বলে দিতাম তাহলে তুমি এই ফিলিংসটা পেতে। তারা একটি টেবিলে বসে। কিছুক্ষণ পর সেখানে মায়া, নিলয়ের প্রাক্তন প্রেমিকা, এক গ্লাস শ্যাম্পেন হাতে তাদের টেবিলের দিকে এগিয়ে আসে। তার পরনে একটি উগ্র ডিজাইনের গাউন, তার চোখে ঈশ্বর স্পষ্ট। সে একসময় নিলয়কে তাচ্ছিল্য করেছিল, আজ নিলয়ের পাশে তানিয়াকে দেখে তার বুক ফেটে যাচ্ছে। মায়া মিষ্টি এসে নিলয়ের দিকে হাত বাড়িয়ে দেয়, তার কণ্ঠ কৃত্রিম। নিলয়, কি খবর? কতদিন পর দেখা। নিলয় মায়ার দিকে তাকায়, তার চোখে কোনো উষ্ণতা নেই। সে শুধু সৌজন্যমূলকভাবে হাত মেলায়। ভালো আছো মায়া, তুমি কেমন আছো? মায়া তানিয়ার দিকে তাকায়, তার চোখে এক ধরনের অবজ্ঞা। তুমিই বুঝি নিলয়ের নতুন বান্ধবী? দেখতে তো বেশ সাধারণ। তানিয়া শান্তভাবে মায়ের দিকে তাকায়। আমি নিলয়ের বান্ধবী নই, আমি তার জীবন সঙ্গিনী। আর সাধারণ হওয়ার কোনো সমস্যা নেই মায়া। নিলয়ের ঠোঁটে এক টুকরো হাসি ফোটে। সে তানিয়ার হাত শক্ত করে ধরে। তানিয়া ঠিকই বলেছে মায়া। আর মানুষ কতটা সাধারণ তা তার পোশাক দিয়ে বিচার করা যায় না। মায়ার মুখটা লাল হয়ে যায়। সে নিলয়ের দিকে ফিরে আসে, তার কণ্ঠস্বর আরো নরম করে। আহা নিলয়, তুমি তো দেখছি অনেক বদলে গেছো। আগে তো এত রোমান্টিক ছিলে না। মনে আছে আমাদের পুরনো দিনের কথা? আমরা কত মজা করতাম। সে নিলয়ের বাহুতে হাত রাখার চেষ্টা করে। নিলয় দ্রুত তার হাত সরিয়ে নেয়। আমার পুরনো দিনের কথা আমার বেশ মনে আছে মায়া। আমি সেদিনগুলো ভুলিনি। আর হ্যাঁ, আমি আগের চেয়ে অনেক বেশি রোমান্টিক হয়েছি, কারণ আমার জীবনে তানিয়া এসেছে। নিলয় সবার সামনে তানিয়ার হাতটা নিজের হাতে শক্ত করে ধরে এবং তানিয়ার হাতের উপর চুমু খায়। তানিয়া অবাক হয়, তার চোখ উজ্জ্বল হয়ে ওঠে, তার মুখে এক ঝলক হাসি ফুটে ওঠে। মায়া অপমানিত বোধ করে, তার মুখ ক্রোধে লাল হয়ে যায়। সে কোনো কথা বলতে না পেরে শ্যাম্পেনের গ্লাসটা টেবিলে রেখে দ্রুত সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার সময় নিলয় আর তানিয়াকে নিয়ে ফিসফিসানি শোনা যায়। নিলয় হাসে, তানিয়া নিলয়ের দিকে তাকিয়ে হাসে। আমি ঠিক আছি নিলয়, তুমি আমাকে অবাক করে দাও মাঝে মাঝে। নিলয় তার হাত আরো শক্ত করে ধরে। আজ থেকে কেউ তোমাকে সাধারণ বলতে পারবে না তানিয়া, তুমি আমার রানী। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসে, তাদের চোখে গভীর ভালোবাসা। এই ঘটনা তাদের সম্পর্কের বাঁধনকে আরো দৃঢ় করে তোলে এবং প্রমাণ করে নিলয় তার অতীতে আটকে নেই, বরং তার বর্তমান আর ভবিষ্যৎ জুড়ে শুধুই তানিয়া। এদিকে ঢাকার এক অন্ধকার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। ঘরের চারপাশে দামি ফার্নিচার, কিন্তু আলো খুব কম। টেবিলের উপর মদের বোতল আর সিগারেট। রফিক এবং শফিক, নিলয়ের চাচাতো ভাইয়েরা এখন প্রায় সর্বশান্ত। তাদের মুখ চিন্তায় কালো। তাদের সামনে বসে আছে ডক্টর হাসান এবং ডক্টর আলম, যারা এখন হাসপাতালে দুর্নীতিতে জড়িত থাকার কারণে সাময়িক বরখাস্ত এবং আর্থিক ক্ষতির সম্মুখীন। তাদের মুখেও ক্রোধ আর প্রতিহিংসার ছাপ স্পষ্ট। রফিক বোতল থেকে গ্লাসে মদ ঢালতে ঢালতে বলে, সব শেষ হয়ে গেল। নিলয় আমাদের সাথে বসিয়ে দিল, নিলয় আমাদের পথে বসিয়ে দিল। এই টাকা, এই প্রভাব সব কেড়ে নিল। তার কণ্ঠে অসহায় ক্রোধ। শফিক টেবিলের উপর ঘুষি মেরে ওঠে। ওর এত সাহস কি করে হয়? ও একটা সামান্য ভিখারি ছিল, আমাদের কাছে সাহায্য চাইতে এসেছিল। ডক্টর হাসান ঠান্ডা গলায় বলেন, সরাসরি নয়, ওর দুর্বল জায়গায় চুপ করুন আপনারা, কেঁদে কি হবে? আমরা সবাই একই নৌকার যাত্রী। নিলয় আমাদের সবার জীবন নষ্ট করেছে। ডক্টর আলম উত্তেজিত হয়ে বলেন, ওর অহংকার আমরা ভেঙে দেব, কিন্তু কিভাবে? ওর কাছে এখন এত ক্ষমতা, এত প্রভাব, ওর সাথে সরাসরি লড়া যাবে না। রফিক এক ঝলক হাসে। রফিকের চোখ শফিকের দিকে যায়। শফিক কৌতূহলী দৃষ্টিতে তাকায়। কিসের দুর্বল জায়গা? ওর তো সবকিছু এখন শক্তিশালী। ডক্টর হাসান রহস্যময়ভাবে বলেন, ওর আছিল সিল, ওর শক্তি যেখানে দুর্বলতা সেখানেই লুকিয়ে থাকে। রফিক মদের গ্লাস নামিয়ে রাখে। আমার মনে হয় ওর দুর্বল জায়গা হলো তানিয়া। ডক্টর আলম ভুরু কুঁচকে তাকান। তানিয়া কে সে? শফিক দাঁত কিরমির করে বলে, সেই মেয়েটা যাকে ও সবার সামনে নিজেকে সাফল্যের কারণ বলেছিল। নিলয়ের মতন অকর্ম একটা ছেলের পাশে ও কিভাবে থাকলো? ও যদি না থাকতো তাহলে হয়তো নিলয় এতদূর আসতেই পারতো না। রফিক হাসে। তানিয়াকে ব্যবহার করে নিলয়কে দুর্বল করা যেতে পারে। ওর উপরে এত অগাধ বিশ্বাস
যদি সেই বিশ্বাসের চির ধরানো যায়। ডক্টর হাসান ভাবেন। কিন্তু কিভাবে? মেয়েটা তো ওর ছায়ার মতন লেগে আসছে। রফিক তার কুটিল বুদ্ধি কাজে লাগায়। সোজা সাপটা নয়, আমাদের এমনভাবে কাজ করতে হবে যেন নিলয় ভাবে তানিয়া তাকে ঠকাচ্ছে, কিংবা তানিয়া কোনো বিপদে জড়িয়ে পড়েছে যার পিছনে নিলয়ের হাত আছে। ওকে মানসিকভাবে দুর্বল করতে হবে যাতে ও তার ব্যবসায় মনোযোগ দিতে না পারে। রফিক হেসে ওঠে। দারুণ বুদ্ধি। তাহলে তো সাম্রাজ্য নিজে থেকেই ভেঙে পড়বে, তারপর আমরা সব ফিরে পাবো। ডক্টর আলম গ্লাসে মদ ঢেলে নেয়। তাহলে কাজ শুরু করা যাক, কিন্তু কোনো প্রমাণ যেন না থাকে। নিলয় অনেক চালাক ছেলে। রফিক হাসে। প্রমাণ? কোনো প্রমাণ থাকবে না, শুধু সন্দেহের বীজ রোপণ করা হবে। নিলয়ের ভালোবাসা যখন সন্দেহে পরিণত হবে তখন ও নিজেই পতন ডেকে আনবে। তারা সবাই মিলে হাসে। তাদের হাসি ঘরের অন্ধকারে এক অশুভ পরিবেশ তৈরি করে। তাদের চোখের গভীরে প্রতিশোধের আগুন জ্বলছিল। এবার সে আগুন তানিয়াকে নিশানা করে। পরদিন সকালে তানিয়া তার গাড়ি নিয়ে একটি দাতব্য সংস্থার অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছে। সে নিজে এখন নিলয়ের প্রতিষ্ঠিত একটি ফাউন্ডেশনের সাথে জড়িত, যা সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে। একটি ব্যস্ত সড়কে তার গাড়ি জ্যামে আটকা পড়ে। তানিয়া ফোনে তার এক সহকর্মীর সাথে কথা বলছে। তানিয়া হাসি মুখে কথা বলছে। হ্যাঁ রুমি, আমি 10 মিনিটের মধ্যে পৌঁছাচ্ছি। শিশুদের খাবারগুলো ঠিকঠাকভাবে পৌঁছেছে তো? হঠাৎ একটি কালো ভ্যান দ্রুত গতিতে এসে তানিয়ার গাড়ির সামনে ব্রেক কষে। দুজন মুখোশ পরা লোক ভ্যান থেকে নেমে আসে, তাদের হাতে ওয়াকি টকি। তানিয়া চমকে ওঠে। এ কি হচ্ছে? কে আপনারা? সে ফোনটা ধরে রাখে, কিন্তু একজন লোক তার গাড়ির দরজা খুলে তাকে টেনে বের করার চেষ্টা করে। একজন মুখোশ পরা লোক ধমক দেয়। চিৎকাতুনি মেয়ে, চুপ করে থাক। তানিয়া প্রতিরোধের চেষ্টা করে চিৎকার করে ওঠে। আমাকে ছাড়ো, তোমরা কারা? সে তার ফোনটা লুকানোর চেষ্টা করে, কিন্তু লোকগুলো তাকে টেনে নিয়ে ভ্যানে তোলার চেষ্টা করে। তানিয়ার হাতে লেগে থাকা রক্তের দাগ তার সাদা জামায় লেগে যায়। সে কোনো মতে তার ফোনে নিলয়ের নাম্বারে ডায়াল করে, কিন্তু লাইন কানেক্ট হওয়ার আগেই ফোনটা হাত থেকে পড়ে যায়। এদিকে নিলয় তার অফিসে একটি গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্সে ব্যস্ত। তার সামনে বিশাল স্ক্রিন। হঠাৎ তার ফোন বেজে ওঠে। সে বিরক্ত হয়, কিন্তু দেখে ফোনটা তানিয়ার নাম্বার। নিলয় দ্রুত ফোনটা তোলে। নিলয় উদ্বিগ্ন কণ্ঠে ডাকে, হ্যালো তানিয়া। ফোনের ওপাশ থেকে কোনো উত্তর আসে না, শুধু কিছু ভাঙচুর আর তানিয়ার আর্তনাদের শব্দ শোনা যায়। এরপর লাইন কেটে যায়। নিলয়ের বুকটা ছ্যাদ করে ওঠে। তানিয়া। নিলয় চিৎকার করে ওঠে। তার ভিডিও কনফারেন্সের স্ক্রিনে থাকা সদস্যরা বিস্মিত হয়। কি হলো? তানিয়ার কি হলো? সে দ্রুত তার ব্যক্তিগত সহকারী রাহাতকে ডাকে। রাহাত, তানিয়া বিপদে পড়েছে। এখনই ওর ফোনের লোকেশন ট্র্যাক করো, সিসিটিভি ফুটেজ চেক করো, যা পারো করো। নিলয়ের চোখে মুখে তীব্র আতঙ্ক। রাহাত দ্রুত কাজে নেমে পড়ে। নিলয় অস্থিরভাবে অফিসের ভেতরে পায়চারি করে। তার মনে পড়ে তানিয়ার সেই কথা, যদি কোনো বিপদে পড়ো আমাকে জানাবে। আজ তানিয়া বিপদে, আর সে কিছু করতে পারছে না। তানিয়া, তুমি কিছুতেই আমার কাছ থেকে দূরে যেতে পারবে না। নিলয় মনে মনে প্রতিজ্ঞা করে। নিলয় নিরাপত্তা দল এবং পুলিশের দ্রুত অ্যাকশন শুরু হয়। শহরের প্রতিটি সিসিটিভি ক্যামেরা স্ক্যান করা হয়। নিলয় নিজে তার প্রাইভেট জেট প্রস্তুত রাখতে বলে। প্রয়োজনে সে নিজেই অভিযানে নামবে। তার মুখে কঠোরতা, চোখে জ্বলন্ত আগুন। সে তার প্রতিশোধের কথা ভুলে যায়। তার একটাই লক্ষ্য, তানিয়াকে ফিরিয়ে আনা। অনেক খোঁজাখুঁজির পর একটি পরিত্যক্ত গুদামের সন্ধান মেলে। নিলয় সেখানে সবার আগে পৌঁছায়। ভেতরে তানিয়াকে হাত পা বাঁধা অবস্থায় দেখে তার বুকটা ছিঁড়ে যায়। নিলয় চিৎকার করে ওঠে। তানিয়া। মুখোশ পরা লোকগুলো বন্দুক তাক করে। আর এক পায়ে গলে মেয়েটার মাথার খুলি উড়িয়ে যাবে। নিলয় কোনো ভয় পায় না। সে সরাসরি এগিয়ে যায়। তার নিরাপত্তা দল পিছন থেকে এসে লোকগুলোকে ধরে ফেলে। নিলয় দ্রুত তানিয়ার বাঁধন খুলে দেয়। তানিয়া কাঁপতে কাঁপতে নিলয়কে জড়িয়ে ধরে। নিলয়, আমি ভেবেছিলাম আর বাঁচবো না, ওরা আমাকে মেরে ফেলতো। নিলয় তানিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। আমি থাকতে তোমার কিছুই হবে না তানিয়া, কখনো না। তার কণ্ঠে গভীর ভালোবাসা। এই ঘটনা তাদের মধ্যকার সম্পর্ককে আরো দৃঢ় করে তোলে। তারা বুঝতে পারে তাদের ভালোবাসা যে কোনো বিপদের চেয়ে শক্তিশালী। গুদামের ভেতরেই পুলিশ ও নিলয়ের নিরাপত্তা দলের সদস্যরা মুখোশ পরা লোকগুলোকে জিজ্ঞাসাবাদ করছে। নিলয় এবং তানিয়া এক কোণে দাঁড়িয়ে আছে। তানিয়া তখনও কাঁপছে। নিলয় তাকে শান্ত করছে। একজন পুলিশ অফিসার নিলয়ের কাছে আসে।